নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের এই বিশেষ বিতর্ক সংঘ পথে বাংলা নিয়ে। এক কথায় যদি বলি তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানুষ জন্মভূমি এই বাংলা। হ্যাঁ, অবিভক্ত ছিল তখন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও কলকাতা শহরটা তো পশ্চিমবঙ্গের মধ্যেই, আর মেডিকেল কলেজটাও এই পশ্চিমবঙ্গে, যেখানে ডাক্তারি পড়তে এসেছিলেন ডক্টরজি মানে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। এই বাংলার মাটি থেকে অনুশীলন সমিতির মাধ্যমে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রহিতের বীজ মন্ত্র। তারপর নাগপুরের মাটি থেকে তা একটু একটু করে ছড়াতে ছড়াতে এই মুহূর্তে কার্যত গোটা দেশ আচ্ছাদিত, কার্যত কেন পুরোটাই আচ্ছাদিত। শুধু তো সরকার দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গভীরতা বা বিস্তার আপনি বুঝতে পারবেন না, ঠিক যেভাবে পশ্চিমবঙ্গে আমরা বুঝতে পারিনি। অনেকে টের পেয়েছেন চৌঠা মের পর, কিন্তু যাদের বোঝার তারা চৌঠা মের অনেক আগেই বুঝতে পেরে গিয়েছিলেন যে এবারের নির্বাচনটা বাংলায় অন্য রকম হবে। তার অন্যতম কারণ, যাদের নাম করব তারা কোনোদিন স্বীকার করবেন না, করেননি। তার কারণ তারা কখনো কাউকে একমাত্র ইমার্জেন্সির পর ছাড়া গিয়ে বলেননি কোথায় ভোট দেবেন বা কোথায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছেন। তারা শুধু বলেছেন আপনার নাগরিক অধিকার প্রয়োগ করবেন, ভোটটা দেবেন। সেই ভোট দিতে বলা আর ভোট দিতে যাওয়াতেই এবার কোথাও একটা যেন বড়সড় মিরাকল হয়ে গিয়েছে বাংলায়, যা কোনোদিন কখনো কেউ ভাবতে পারেননি। অন্তত একটা বড় অংশের মানুষ বিশ্বাসই করতে পারেননি। একটা বড় অংশের মানুষ ভোট দিতে যাওয়ার মুহূর্তেও এটা ভাবতে পারেননি তিনি ভোটটা বিজেপিকে দিচ্ছেন বটে, কিন্তু বিজেপিই জিতবে তো। ঠিক সেই অঘটনটা, সেই মিরাকলটা ঘটে গিয়েছে। আর ঘটে যাওয়ার পর একটা বড় ফারাক তৈরি হয়েছে। ফারাকটা অনেকটা ৭৭-এর সঙ্গে তুলনীয়। ৭৭ সালে যখন বামেরা রাজ্যে প্রথম ক্ষমতায় আসে, তখন তাদের ভোটের ভিত্তিভূমি ছিল, কিন্তু আদর্শের ভিত্তিভূমি ছিল কি না। মাত্র 1 বছর আগে বা 6 মাস আগের নির্বাচনেও তারা জনতা পার্টির সঙ্গে হাতে হাত মিলিয়ে এ রাজ্যে ভোটে লড়েছিল। গোটা রাজ্যটা যদি বাম হয়ে যেত তাহলে জনতা পার্টিকে লাগতো না। 1 বছরের মধ্যে তখন যখন আরেকবার ভোটে লড়তে হয়, তখন শেষ মুহূর্ত পর্যন্ত টানা পড়েনে বামেদেরকে জনতা পার্টির সঙ্গে আকচাকচিতে গিয়ে একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় না, বিধানসভাটা আমরা একাই নিই। তাহলে এত ভোট এলো কোত্থেকে? জনতা পার্টির ভোট গেল কোথায়? সোজা কথায় কংগ্রেসকে যেনতেন প্রকাণ্ডে তাড়াতে চেয়েছিলেন বাংলার মানুষ, তাই উপচে পড়েছিল বামেদের ভোট বাক্স। মনে করেছিলেন এটাই হয়তো অল্টারনেটিভ। বিজেপির এতটা খারাপ অবস্থা না হলেও যে ব্যাপক হিন্দু কনসলিডেশনে, হিন্দু ভোটের ঐক্যে বিজেপি রাজ্যে ক্ষমতায় এসছে, তার পিছনে বিজেপির সাংগঠনিক অবদান কতটুকু, আর কতটুকু অবদান তাদের যারা বাড়ি বাড়ি গিয়ে কুটুম্ব প্রবোধনের নামে সব কুটুমকে জুড়ে নিয়েছিলেন, বা নিজেরা কুটুম হয়ে কার্যত বাংলা থেকে বাংলার বাইরের লোকেদেরকে, যাদের কুটুম হওয়ার কথা নয়, যারা কুটুম হয়েও কার্যত বাংলার হয়ে বসেছিলেন, ভারতের হয়ে বসেছিলেন, তাদেরকে বিতাড়িত করতে সাহায্য করলেন। আমি আরএসএসের কথা বলছি, আর আরএসএসের কল্যাণে বিজেপির সাংগঠনিক শ্রী ফিরে পাওয়ার কথা বলছি। ঠিক, বিজেপি ভোটে জিতেছে, সংগঠনে কি বিজেপি জিততে পেরেছে আজও? যদি পারত তাহলে কি এভাবে এখনও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে ময়দানে থাকতে হতো, ময়দানে থাকার জন্য পরিকল্পনা করতে হতো? আসলে ধারাটা আলাদা, একটা ভোটের, রাজনীতির, আর একটা সমাজের ধারায় যারা পথ চলছেন তারা 100 বছর ধরে এভাবে চলছেন, পরবর্তী 100 বছরও চলবেন বিজেপি ক্ষমতায় থাক আর না থাক। তাই বাংলায় যে লড়াইটা নতুন করে শুরু হয়েছে সেটা একদম আলাদা। আমার ভাষায় যদি বলতে পারেন তাহলে বলবো ত্রিশূল। শুলের 1 নম্বর যাদবপুরে ন্যারেটিভ ভার্সেস ন্যারেটিভ, কালচারাল মার্কসিজম মানে সাংস্কৃতিক মার্ক্সবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদের লড়াই। যাদবপুরকে বেছে নেওয়া তার কারণ যাদবপুর বারবার লাল দুর্গ, লালগড় বলে পরিচিতি পেয়েছে। এই গেল নির্বাচনেও যাদবপুরে যে বাম প্রার্থী হারবেন, এটা অন্তত সেকেন্ড হবেন না, এটা অনেকেই বিশ্বাস করতে চান। তারপরে যাদবপুরের পর যদি চোখ রাখি তাহলে যাদবপুরকে কেন্দ্র করে পথে নামা সংঘের আসলে আরও একটা বড় লক্ষ্যকে ছুঁতে যাওয়ার জন্য দেশ জুড়েই, আমাদের উপমহাদেশ জুড়েই এই মুহূর্তে ছাত্র বিপ্লব আর ছাত্র আন্দোলনের নামে কার্যত বিদেশি শক্তির মদতে নানান রকমের লাফালাফি। তাতে অবশ্যই জন আন্দোলনের ইস্যু থাকে বটে, কিন্তু পিছনে থাকে বিরাট বড় স্বার্থ, রেজিম চেঞ্জ। এদেশে, এ রাজ্যেও তেমন স্বার্থ যাতে কোনোভাবে ঘাঁটি কাটতে না পারে, তাই শুরু হয়েছে যুবদের কাছে রিচ করার চেষ্টা, জেনজিকে রিচ করার চেষ্টা। তাই শাখা থেকে মাথায় পৌঁছানোর চেষ্টা সংঘে। এক তো 10 দিনে 10,000 শাখার টার্গেট, দ্বিতীয়ত একেবারে যুবকদের মস্তিষ্কে ঢুকে যাওয়ার টার্গেট, যে মস্তিষ্কে যেন আন্দোলনের নামে কোনোভাবে বিদেশি শক্তি, বিদেশি মদত, বিদেশি স্বার্থ ঘাঁটি কাটতে না পারে। মোহন ভাগবত জেনজির সঙ্গে বারবার বৈঠকে বসছেন ঠিক এই কারণে। আর সর্বশেষ
শেষ বলবো না, কারণ লিস্টে হয়তো আরও কিছু থাকতে পারে। আপাতত ত্রিশূলের তৃতীয় শূল, দুর্গাপুজোকে বিলাস থেকে বিশ্বাসে নিয়ে আসা। যে পুজো ছিল ক্ষমতার, যে পুজো ছিল ঐশ্বর্যের, যে পুজো থিমের নামে কার্যত বাঙালির আচার অনুষ্ঠান আধ্যাত্মিকতাকে বিসর্জন দিয়ে যাচ্ছে তাই করার পুজো হয়ে উঠেছিল, সেই পুজোকে বিশ্বাসের পুজোতে পুনঃপ্রতিষ্ঠা। কার্যত দেবীপক্ষে সংঘ চাইছে বাঙালি মননে হিন্দুত্বের পুনঃপ্রতিষ্ঠা। কিভাবে? যেখান থেকে শুরুতে আসুন সেখানেই চোখ রাখি। যাদবপুর আমাদের বিশেষ প্রতিবেদন। 26শে বিধানসভা ভোটের আগে বাংলায় দুই দলের ধুন্ধুমার লড়াই দেখেছে পশ্চিমবঙ্গ। বিজেপি বনাম তৃণমূল। ভোটে তৃণমূল হেরেছে, ভোটের পরে হাওয়া হয়ে গিয়েছে। বদলের বাংলায় এখন মুখোমুখি দুই শিবির, একদিকে বামপন্থী, অন্যদিকে জাতীয়তাবাদী। এই দুই শিবিরকে শুধুমাত্র রাজনৈতিক রং দিয়ে আঁকলে ভুল হবে। এটা আসলে দুই নীতি, দুই আদর্শের লড়াই। সম্প্রতি যে ঘটনা এই লড়াই ময়দানে এনে দিয়েছে তার নাম যাদবপুর। যাদবপুরের লড়াইয়ে আগামীর ইঙ্গিত দেখছে বঙ্গবাসী। ন্যারেটিভ ভার্সেস ন্যারেটিভ, বামতত্ত্ব ভার্সেস জাতীয়তাবাদী তত্ত্ব। যাদবপুরে মুখোমুখি লাল গেরুয়া। যাদবপুর থেকেই সারা রাজ্যের লড়াই শুরু। যাদবপুরে আন্দোলন মানেই লালের দাপট। বারবার আন্দোলনের ফসল তুলেছে বামেরা। এবার বাম দুর্গ যাদবপুরেই গেরুয়া চ্যালেঞ্জ। যাদবপুরে গেরুয়া মিছিল আগামীর ইঙ্গিত। মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধুমধুমার কাণ্ড বাঁধে। একে অপরের দিকে আঙুল তোলে বাম এবং গেরুয়া শিবির। এতদিন দেখা যেত যাদবপুর ক্যাম্পাসে কিছু হলেই পথ ঘাট লালে লাল। মিটিং, মিছিল, ভাষণ, প্রতিপক্ষ যেই হোক না কেন, দিনের শেষে ন্যারেটিভ তাদের পক্ষে। বদলের বাংলায় যাদবপুরেও বদল। একদা বাম দুর্গে দাপটের সঙ্গে মিছিল করল গেরুয়া শিবির। কালচারাল মার্কসিজম তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে। আপনি মার্কসিজমকে, অতি বামপন্থাকে, অথবা যারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছেন তাকে আপনি ধরতে পারবেন। কালচারাল মার্কসিজমকে ধরতেই অনেক সময় লাগে। কালচারাল মার্কসিজমের ম্যান্ডেটের মধ্যেই এগুলো আছে যে দেশকে না মানা, দেশদ্রোহিতা বলা যায়, বা ভারতকে টুকরো টুকরো করা, ভারতবর্ষের ভারতীয়ত্ব, হিন্দুত্ব বলি, সেগুলোকে অস্বীকার করা। কালচারাল মার্কসিজম আপনার বাড়ির মানুষটাকে, বাড়ির বাচ্চা ছেলেটাকে বা মেয়েটাকে তার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে। তাই কালচারাল মার্কসিজমকে খুব হালকাভাবে নিলে ভুল হবে। ভারতবর্ষকে এতদিন ধরে এত শক্তি হারাতে পারেনি, তাই আজকেও হারাতে পারবে না। ভারতবর্ষই জিতবে। নিউজ 18 বাংলা। আমার সঙ্গে এই মুহূর্তে যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিই। আমার বাঁদিক থেকে পরিচয় করাই শুরু থেকে। আমার সঙ্গে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, অধ্যাপনা করেছেন শিবপুর আইআইএসটির অত্যন্ত উচ্চ পদে প্রশাসনিক দায়িত্ব সামলেছেন, কিন্তু বিমানবাবু ঘোষিতভাবেই বামপন্থী। আমি জানি না কালচারাল মার্কসিস্ট কিনা, সেটা জিষ্ণুদা বলবেন। অরিন্দম ভট্টাচার্য অধ্যাপনা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, জীববিদ্যার অধ্যাপনা করেন। অরিন্দমবাবু ঘোষিতভাবেই সংঘপ্রেমী। অরিন্দমবাবু যতটা বিজেপি তার থেকে অনেক বেশি আরএসএস। অংশুমান কর আরেক অধ্যাপক। অংশুমানবাবু অধ্যাপনা করেন কিন্তু ঘোষিতভাবে বামপন্থী। আমার আজকের এই অতিথির তালিকাতে সব অধ্যাপকই বেশি। আমার সঙ্গে রয়েছেন জিষ্ণু বসু। জিষ্ণুবাবু সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের সঙ্গে দীর্ঘদিন ধরে বিজ্ঞানী হিসেবে, প্রযুক্তিবিদ হিসেবে যুক্ত। অধ্যাপনা তো করেইছেন, কিন্তু জিষ্ণুবাবুকে গোটা বাংলার মানুষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ওতপ্রোতভাবেই চেনেন। এবং আমার সঙ্গে রয়েছেন কস্তুরী গোস্বামী, আইনজীবী। আপনাদের প্রত্যেকের স্বাগত। কিন্তু আমি শুরু করব আজকের কথাটা জিষ্ণুবাবু আপনার কাছ থেকে। তার কারণ আপনি বলছিলেন কালচারাল মার্কসিজমকে ধরা শক্ত। ধরা শক্ত তো বুঝলাম, কিন্তু কালচারাল মার্কসিজমের রাজধানী কি এ রাজ্যে যাদবপুর? মানে রাজ্যের রাজধানী কলকাতা, আর কালচারাল মার্কসিজমের রাজধানী কি যাদবপুর? যাদবপুর থেকে ধরতে শুরু করলেন আপনারা? কালচারাল মার্কসিজমের রাজধানী যাদবপুর কিনা জানি না, কিন্তু স্বপ্নদ্বীপ যখন আত্মহত্যা করে বা আত্মহত্যা করতে বাধ্য হয়, তখন ওর শেষ কথাটা ছিল, আমি কিন্তু সমকামী নই।
2025 সালে যে হতভাগ্য মেয়েটি জলে ডুবে মারা গেল, তারপরে তার নেশার যে বিষয়, তার কিন্তু কোনো পরিবর্তন হলো না। সেই নেশার দ্রব্য, ড্রাগ, সেই একইভাবে কিন্তু এখানে চালানোর ব্যবস্থা হচ্ছে। এই যে কেউ বলছে হ্যাঁ আমি ইউনিভার্সিটির মধ্যে নেশা করতে পারবো, আমি ইউনিভার্সিটির মধ্যে ড্রাগ নিতে পারবো, এটা আমার অধিকার। এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই স্লাট ওয়াক যাদবপুরেই অ্যারেঞ্জ করেছিল। এই LGBTQI এই প্রত্যেকটা ঘটনা যেগুলো স্বপ্নদ্বীপের জীবন নিয়ে নিল, এর প্রত্যেকটার সঙ্গেই কিন্তু কালচারাল মার্কসিজম যুক্ত। এই কালচারাল মার্কসিজমই এখানে ভারতবর্ষকে টুকরো হওয়ার কথা আহ্বান করে। বেশ, তাই সেই হিসেবে তো বলাই যায় যে কালচারাল মার্কসিজম যাদবপুরের মাটিতে একটা বড় চ্যালেঞ্জ। যাদবপুরের মাটিতে একটা বড় চ্যালেঞ্জ, তাই যাদবপুর থেকেই ধরার চেষ্টা। আমি বিমানবাবুর কাছে আসবো। বিমানবাবু, অধ্যাপনার জীবনটা বা পড়ানোর জীবনটা শিবপুরে কেটেছে, যাদবপুরের ঠিক বিপ্রতীপে। কিন্তু বামপন্থীদের যাদবপুর সম্পর্কে এ রাজ্যে, বিশেষ করে অধ্যাপকদের, বামপন্থী ইন্টেলিজেন্সিয়ার একটা অসম্ভব রোমান্টিকতা আছে। কিন্তু বিমানবাবু, একই সঙ্গে এটাও সত্য, এই রোমান্টিকতার পিছনে একটা ঘন কালো অন্ধকারও আছে। এটা মানেন কি আপনারা? না হলে হঠাৎ করে আজকে জিষ্ণুবাবুরাই বা এগুলো নিয়ে সামনে আসতে পারছেন কেন? মানে উল্টো দিকে কিছু তো বলার আছে, হঠাৎ করে তো বেসলেসভাবে কোথাও এসে দাঁড়ানো যায় না, সব কিছুর জন্য দাঁড়ানোর একটা ভিত্তিভূমি লাগে। তো দেখুন, উনি যে ব্যাখ্যাটা দিতে গিয়ে স্বপ্নদ্বীপের উদাহরণ তুললেন, তার মৃত্যু এবং তার সাথে কালচারাল মার্কসিজমকে এক করে দেখার চেষ্টা করলেন, তাহলে ভারতবর্ষের এই মুহূর্তে এগিয়ে থাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, IIT-গুলোতে প্রায় 10-12টা জন করে আত্মহত্যা করছে। তারা কি কালচারাল অন্য ফ্রন্টে, যে কারণে তারা ওই যে বিশ্ববিদ্যালয় কিংবা ওই যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যে পরিবেশ, আত্মহননের পথ বেছে নিচ্ছে? বিষয়টা এইভাবে দেখার নয়। কারণ এই দেশ হচ্ছে চৈতন্যের, এই রাজ্য হচ্ছে চৈতন্যের, এই রাজ্য হচ্ছে বিবেকানন্দর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেই বিবেকানন্দ চৈতন্যের আদর্শে যে আমাদের প্রায় প্রাণপুরুষ লিডার নেতাজি, তিনি যখন দেশের আন্দোলন করছেন তখন বলেছিলেন ধর্মকে কখনো রাজনীতিতে আনবেন না। আমি জানি না তার পরবর্তীকালে শ্যামাপ্রসাদ বাবু কিংবা রাষ্ট্রীয় সেবকরা সঙ্গে যারা লোক ছিল, বাঙালির লাস্ট 80 বছরের যে স্বাধীনতার কাছাকাছি কেন বাঙালি তাদের গ্রহণ করলো না? তাদের প্রাণপুরুষরা এত ধর্মীয় যে উন্মাদনার মধ্যে দিয়ে এসছে, তা সত্ত্বেও কেন সেই সময়কার শিক্ষিত সমাজ কেন গ্রহণ করেনি? সেই বিশ্লেষণে যাননি। কারণ কি? কারণ যেটা নেতাজি ভেবেছিলেন কিংবা ভগৎ সিং ভেবেছিলেন কিংবা বামপন্থী, সব বামপন্থীকে এক করে দেওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা, আমি যেটা বলেন এই জায়গাটা, হ্যাঁ, যে স্বাধীন ভারতের অর্থনৈতিক স্বাধীনতা, স্বাধীন ভারতের আমার শিক্ষার স্বাধীনতা, আমার স্বাস্থ্যের স্বাধীনতা, এই স্বাধীনতার যে লড়াই স্বাধীনতা আন্দোলনের শুরু হয়েছিল, সে লড়াই শেষ হয়নি। ভাগ করেছিল ইংরেজরা, ভাগের মধ্যে দিয়ে তারা দেশ চালিয়েছিল। আমার তো মনে হয় এই যে বিভক্ত করার চেষ্টা বাঙালির মননকে, যাদবপুরের মতো একটা উচ্চ শিক্ষিত জায়গা যেটা দেশের গর্ব, সারা দেশে যারা যাচ্ছে, আমি প্রতিদিন আমি কেন বলছি, যাদবপুর ইউনিভার্সিটিতে যেহেতু ঘটনাচক্রে আমি যাওয়ার পথে আমার ওয়াইফ সেখানে পড়ায়, আমার একটাই গাড়ি, আমরা যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাই। আপনি সেদিনও আমি গেছি, তার পরের দিনও গেছি, ইউনিভার্সিটিতে গেলে দেখবেন সবাই পড়াশুনো করছে, রাজনীতিও করছে, কিন্তু আপনি গিয়ে দেখবেন সবাই পড়াশুনো করছে, গবেষণা করছে। ফলে যাদবপুর ইউনিভার্সিটি যে কারণে ভারতবর্ষ এবং বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় নিজের বাংলাকে নিয়ে গেছে, তার জায়গায় অন্যভাবে প্রজেক্টেড হচ্ছে এবং এই রাজনীতি টিকবে না। একটা কথা, যাদবপুরের যেসব হাত থেকে আমি আসছি, যাদবপুরের পড়াশোনার মান নিয়ে কোনো প্রশ্ন নেই, সেটা তো জিষ্ণুবাবু বলবেন না। রাদার জিষ্ণুদা নিজেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও ওখানকার ছাত্র, আপনি ওখানকার ছাত্র, নন্দিনীদি ওখানেই পড়িয়েছেন, সারা জীবন অধ্যাপনা করছেন। আমার সেটা নিয়ে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই
আদারনেস নিয়ে, আদারনেস ফিল করানো নিয়ে। আর জিষ্ণুদা হাত তুলছে না, জিষ্ণুদা কথাটা শুনে নি, তারপর আমি আসছি, আমি কি বলতে চাইছি বলছি। জিষ্ণুবাবু, দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে সারা ভারতবর্ষে এত নাম এবং সারা পৃথিবীর বহু জায়গায় যাদবপুরের বহু কৃতি ছাত্রকে দেখতে পাবেন, তার সঙ্গে যে অংশটার এই নুইসেন্স ভ্যালু আছে তার কিন্তু কোনো সম্পর্ক নেই। এই শ্রেষ্ঠ হয়ে ওঠার জন্যে এই নুইসেন্স ভ্যালুওয়ালা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেটুকু অংশ, যারা একজন কেন্দ্রীয় মন্ত্রী চুল ধরে টানে, বিবেক অগ্নিহোত্র সেখানে এলে তার গাড়িতে থুতু দেয়, তাদের গাড়ির মধ্যে বাসের টুকরো দিয়ে মারে, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় যে গোপালচন্দ্র সেনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুন করে আর সেই অপরাধী শাস্তি পায় না, এই দুই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এক করলে হবে না। যে অংশটুকু নুইসেন্স ভ্যালু আছে তার কিন্তু যাদবপুরকে বিশ্বজনীন করার ব্যাপারে কোনো অবদান নেই। ঠিক এখানে আমার প্রশ্ন, জিষ্ণুবাবুর কথার সূত্র ধরে আমি যে কথাটা, বিমলবাবু হাত তুলছেন, আমি আসছি, আমি অংশুমানবাবুর কাছেও আসবো, অরিন্দমবাবুর কাছেও আসবো। আমার প্রশ্ন ছিল আদারনেস নিয়ে। এই যে বললেন না, জিষ্ণুবাবু বলছিলেন না বিবেক অগ্নিহোত্রীকে বাধা। আচ্ছা, যারা গণতন্ত্রে এত বড়াই করে, আমি এই প্রশ্নটা ওপেন ফোরামে রাখছি আপনাদের সবার কাছে, স্পেশালি আমি বিমানবাবু এবং অংশুমানবাবুর কাছে রাখছি, যারা গণতন্ত্রের বড়াই করে, যারা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে বড় বড় করে লিখে রাখে ফ্যাসিস্টদের একটাই শাস্তি, ফ্যাসিস্টদের জন্য একটাই বরাদ্দ, একটা বুলেট। আমরা দেখিয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রকাশ্যে হিংসার আহ্বান, তারা বলছে তারা গণতান্ত্রিক। আচ্ছা, কে ঠিক করবে কে ফ্যাসিস্ট? এক। দুই, যারা এত গণতন্ত্রপ্রেমী তারা নিজের বিশ্ববিদ্যালয়ের মাঠে খোলা ময়দানে একটা ছবি দেখাতে দিতে তাদের কিসের আপত্তি? মানে উল্টো দিকের ন্যারেটিভটা সামনে এসে পড়লেই ভয়, লুকিয়ে রাখতে হবে, বাধা দিয়ে রাখতে হবে, আটকে রাখতে হবে। আটকে রাখাতে তো আমি জানি ফ্যাসিস্টরা বিশ্বাস করে, তাহলে কি ফ্যাসিস্টরাই অন্য পক্ষকে ফ্যাসিস্ট বলে ডাকছে, নিজেকে ফ্যাসিস্ট, নিজের ফ্যাসিস্ট পরিচয় লুকিয়ে রাখার জন্য? বিমলবাবু, হ্যাঁ, আপনি যেটা বলছেন না তার থেকে এটা পরিষ্কার, যেটা উনি বলতে চেষ্টা করলেন আমি সেখান থেকে আসার চেষ্টা করব। হ্যাঁ, যে যাদবপুর ইউনিভার্সিটির যারা ভালো ছেলে তারা এটা এক নয়। আসলে রাজনীতিতে ওই ভালো ছেলেরাই ছিল বলে, ওই মুক্ত মনের পরিবেশ ছিল বলেও এত কঠিন সময়, ধরুন যাদবপুর ইউনিভার্সিটি যখন ইউজিসির গ্রান্ট থেকে সেন্ট্রাল এই 12 বছরে কত টাকা দিয়েছে একবার জিজ্ঞেস করবেন, টাকা দেয়নি। টিচাররা, ছাত্ররা লড়াই করে এই যাদবপুরকে সামনে নিয়ে গেছে এবং তারা সবাই প্রতিষ্ঠিত এবং তারা নিজেদেরকে মুক্তমনা বলে পরিচয় দিতে, আজকেও যখন যাদবপুর ইউনিভার্সিটিতে কোনো ঘটনা ঘটে তখন কতিপয় ছেলে আসে না। যাদবপুর ইউনিভার্সিটিতে যারা আমি মুক্তমনা বলে নিচ্ছি না, গোপালচন্দ্র সেনকে হত্যা করা মুক্তমনা কোনটা? আপনি বলুন, গোপালচন্দ্র সেনকে হত্যা করাটা মুক্তমনার পরিচয়? হত্যাটাকেই আপনি বড় করে দেখছেন, কোনটাকে আপনি বড় করবেন? সেই রাজনীতিকে আপনি কেউ যদি সাপোর্ট মনে করে করেন না। গোপালচন্দ্র সেনকে হত্যা করাটা মুক্তমনার পরিচয়, যদি আপনি মনে করেন বাবুল সুপ্রিয়কে রাজনীতি করত তাদেরকে যাদবপুর ইউনিভার্সিটি সাপোর্ট করে না। আপনারা বাবুল সুপ্রিয়কে শারীরিক ভাবে অত্যাচার করাটা যদি মুক্ত মনের পরিচয় মনে করেন, মিথ্যে দিয়ে না, আবার বলছি, আমি একটা কথা বলি তাহলে বুঝবেন কেন যাদবপুর ইউনিভার্সিটির উপরে ভুল তথ্য যাচ্ছে। আমি আগের দিন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওখানে নাকি জাতীয় সঙ্গীত হয় না, ওখানে এখানে বন্দে মাতরম হয় না। আমি যখন কনভোকেশনে গেছি, কনভোকেশনের যে প্রসেশন, সেই প্রসেশন যখন ঢোকে, আপনি কি জানেন সেটা বন্দে মাতরম দিয়ে হয়? আপনি কি জানেন ওখানে, আপনি কি জানেন যে যাদবপুর ইউনিভার্সিটি একটা চিফ মিনিস্টার এই যে মিথ্যে কথা বললো, একবারও প্রকাশ্যে স্বীকার করলো যে না যাদবপুরে আমার বলা ভুল হয়েছে, এই কথাটা উনি কেন বললেন? আপনি কি জানেন যে যাদবপুর ইউনিভার্সিটি, বলুন যে চিফ মিনিস্টার এটা উইথড্র করা উচিত, যাদবপুরের সম্মানটাকে নষ্ট করা হচ্ছে। আপনি কি জানেন যে যাদবপুর ইউনিভার্সিটি শুরু হয়েছিল ভাগবত চতুষ্পাঠী থেকে? জানি, কিন্তু সতীশ চন্দ্র মুখোপাধ্যায়, কেন চিফ মিনিস্টার, আপনার মুখ্যমন্ত্রী কেন বলছেন ওখানে বন্দে মাতরম হয় না? কেন বলছেন ওখানে রবীন্দ্রনাথের সুরে বন্দে মাতরম হয়? এটা বুঝতে হবে। আমার একটা প্রশ্ন আছে, বিমানবাবু একটু আগে আপনি বলেছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচিয়েছে কেউ, গ্র্যান্ড দেয় না, সেন্ট্রাল গ্র্যান্ড দেয় না, বাঁচিয়েছেন শিক্ষক এবং ছাত্ররা। আমি কয়েকটা ছবি রাখছি আপনাদের সামনে। প্রথম ছবি হোক কলরবের। সেই হোক কলরব আন্দোলনকে ঘিরে যাদবপুরে কি কি ঘটেছিল আপনারা সবাই জানেন। আচ্ছা, এই আন্দোলনের মূল দাবি কি ছিল? ইউনিভার্সিটির জন্য গ্র্যান্ট নিয়ে আসা, আমরা পড়াশোনা করতে চাই, পড়াশোনা করতে পারছি না, আরও আর্থিক সাহায্য প্রয়োজন, এমনটা কি?
না, মূল দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাষ্ট্রের প্রবেশ নিষেধ। আমি জানি না এটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ কিনা রাষ্ট্রের বাইরে, অন্তত এমনটা বানিয়ে রাখার চেষ্টা তো ছিলই। যে আন্দোলনের জেরে এবং যে আন্দোলনে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আত্মসমর্পণের জেরে বিশ্ববিদ্যালয় থেকে অভিজিৎ চক্রবর্তীর মতো একজন উপাচার্যকে অকারণে অসম্মানের সঙ্গে বিদায় নিতে হয়। দ্বিতীয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার শিরোনামে আসে কিভাবে? বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ। কি ঘটেছিল আমরা একটু আগে আলোচনা করেছি। বিবেক অগ্নিহোত্রীর একটি ছবি, সেটা প্রদর্শন হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খোলা ময়দানে। সেটা অত্যন্ত গণতন্ত্র প্রিয় এবং দিকে দিকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ফ্যাসিস্ট খুঁজে বেড়ানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রের, প্রিসাইজলি বামপন্থী ছাত্রদের ভীষণ অগণতান্ত্রিক মনে হয়েছিল। অতএব তারা ফিল্ম চলতে দেবেন না, প্রয়োজনে কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্থা করলেন। এখানেও কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটির গ্র্যান্ট, ইউজিসি গ্র্যান্টের জন্য দাবিতে আন্দোলন হচ্ছিল কি না? বেশ, যদি বুঝতাম বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে টাকা চেয়েছেন, আমরা পড়াশোনা করতে চাই, দুটো ক্লাসরুম বানান, ল্যাবরেটরি বানান, তাই ঘিরে ধরে রেখেছি, তাও বুঝতাম একটা মানে আছে। তার যথার্থ আছে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু একটা মানে আছে, পড়াশোনার জন্য চাইছে। তৃতীয়, ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তা গাড়ির সামনে শুয়ে পড়ে আন্দোলন হলো। কিসের দাবিতে? টাকার দাবিতে। রাজ্য সরকার কেন আরো গ্র্যান্ট বাড়াচ্ছে না তার দাবিতে? না। রাজ্য সরকার আরেকটু পঠন পাঠনের সুবিধা করে দিক তার দাবিতে? না। তাদের পছন্দ মতো, তাদের উপায় মতো কনভোকেশন হবে কিনা, তাদের সুবিধা মতো কনভোকেশন হবে কিনা, কনভোকেশন হলে কিভাবে হবে, ইত্যাদি দাবিতে। এর পিছনে কোথায় আসলে মেধার প্রয়োজন আর কোথায় সেই মেধার পিছনে অন্য কারোর উস্কানি? আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এই যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই মেধা, তাদের আন্দোলন মানেই মেধা, আর সেই আন্দোলনে বিরোধিতা মানেই মেধাহীনতা, মস্তিষ্কহীনতা। কোটানকোট, আমি ইচ্ছা করে আজকে শব্দগুলো বলবো, ঠিক করেছি, কোটানকোট চাড্ডিদের ঢোকার চেষ্টা, এটা কিভাবে ঠিক করলো, কে ঠিক করলো? অরিন্দম, কমপ্লিট অ্যান্টি সোশ্যাল গ্যাং যাদবপুরে। সিনেমা দেখতে দেবে না, বিবেক অগ্নিহোত্রীকে মারবে, তথাগতরাকে ঢুকতে দেবে না, সরস্বতী পুজো করতে দেবে না, 16খানা ডিপার্টমেন্টে ধনখড়কে, রাজ্যপালকে আটকাবে, আনন্দ বোসকে আটকাবে, বাবুল সুপ্রিয়কে মারবে, শিক্ষামন্ত্রীর রাস্তায় গাড়ি শুয়ে পড়বে, বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির সামনে শুয়ে পড়েছিল 2010-এ, আজান করবে, ইফতার করবে, গরুর মাংস বিক্রি করবে। এই তো কোনো জায়গায় তো এই জিনিস শয়তানি হয় না? আইআইটি, আইএম, এনআইটিতে সব হয় না? আচ্ছা, এক মিনিট, জাস্ট একটা ইয়ে চাইছি, মানে একটা, আমি কোনো রিজয়েন্ডার দিচ্ছি না, জাস্ট জানতে চাইছি, গরুর মাংস বিক্রি খুব ভালো কথা, সৌর মাংস বিক্রি হয়? না না, করবে না, ওরা হবে না কেন? ওরা তো হিন্দু বিরোধী। সব মাংস খাওয়ার স্বাধীনতা থাকা উচিত। বড় কথা হচ্ছে 1955 থেকে 2026 অব্দি চিরকাল ব্রিলিয়ান্ট ছিল যাদবপুরে। আইএএস আইপিএস হতো, বিজ্ঞানী হতো, প্রযুক্তিবিদ হতো। 1995-এর আগে এসব শয়তানি দেশবিরোধিতা হয়নি। এখন এক বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম হয় কোটেশ্বরনগর, আলিমুদ্দিন নগর, ভিডমানগর, যেগুলো মাওবাদী। যারা বলছে যে এই রাস্তায় গাড়ির সামনে শুয়ে পড়ছে, তারা বলছে কিসের ভারত, কেন ভারত? তারা বলছে দাঁড়িয়ে থেকে যে তারা নাকি দেশের মধ্যে নির্বাচন বিশ্বাস করে না। এদিকে বলে যাদবপুরে কেন নির্বাচন হচ্ছে না। এলাকার মানুষ হোস্টেলের পাশে, ইডিএফ হোস্টেলের পাশে, আপনি যাবেন মেন হোস্টেলের পাশে ইডিএফ অব্দি, ওখান থেকে বোতল ছড়ে, জন্ম নিয়ন্ত্রক ছড়ে, বড়ি ছড়ে, নোংরা জিনিস ছড়ে, এলাকার লোক ব্যস্ত। কার্মেল স্কুলে লোকে যেতে পারে না, যাদবপুর বিদ্যাপীঠের লোকজন বিরক্ত সারাদিন ধরে, এবং একটা এলাকাকে নষ্ট করেছে। বিজয়গড় থেকে আজারগড়, যেখানে যেখানে পেইং গেস্ট থাকে, সেখানে কোন দিন মাওবাদী ঢুকে এসে, কোন দিন জিহাদি ঢুকে এসে, প্রত্যেকটা বাড়ি আজকে এমনি 342টা বুথের মধ্যে একটা বুথে যেতে সিপিএম ওই এলাকাকে বিরক্ত করে দিয়ে রেখে দিয়েছে। আরেকটা বলে শেষ করি, কি চলে ক্যাম্পাসে, ক্যাম্পাসে কি কি তাদের দাবি? গাঁজা খেতে দিতে হবে এবং গাঁজার মিছিল চলবে, বোতল চলবে, এবং তার সঙ্গে ডাফলি চলবে, সিসিটিভি হতে দেবো না চলবে, নিয়মিত ঘেরাও চলবে, ফ্রি প্যালেস্টাইন চলবে, ফ্রি কাশ্মীর চলবে, এবং জেএনইউ, শুনুন একটা কথা বলে শেষ করি, এই জিনিস চলতো, সোভিয়েত মুছে গেছে, জেএনইউ, জামিয়া, আলিগড়, হায়দ্রাবাদ এসব পড়েছিল, সব ঠান্ডা হয়ে গেছে। বস্তার, চারু, ডেবরা, নকশালবাড়ি, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কেরালা, আলিমুদ্দিন মুছে গেছে। সুতরাং যাদবপুর ও শান্ত হয়ে যাবে। বেশ, আমি অংশুমবাবুর কাছে আসবো, কিন্তু একটু আগে অরিন্দমবাবু বলছিলেন ফ্রি প্যালেস্টাইন। আমার কোনো আপত্তি নেই, পৃথিবীতে যে কোনো দেশ যদি ফ্রি হয়, তার স্বাধীনতা ফিরে পায়, আপত্তি কিসের থাকবে? ভারত সরকারের স্ট্যান্সও তো তা নয়। তারা তো দুখানা আলাদা পৃথক রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করেন, প্যালেস্তাইনেও বিশ্বাস করেন, ইসরায়েলেও বিশ্বাস করেন। কিন্তু আমার প্রশ্নটা অন্য, অংশুমানবাবু, ফ্রি প্যালেস্টাইনের দাবিতে যারা পথে নামেন, তাদেরকে আগে ফ্রি ওয়েস্ট বেঙ্গল করা উচিত না? ফ্রি যাদবপুর করা উচিত না? কেন বলছি, অত্যন্ত নামী একজন অধ্যাপক, বিমানবাবু চিনবেন, আমি নাম করছি না, তিনি উপস্থিত নেই। আমার রুচিতে এটা বাধে কারোর অনুপস্থিতিতে তার সমালোচনা করা, কিন্তু সবাই জানবেন, একটু খুঁজলে পেয়েও যাবেন, ফেসবুকে ভীষণ অ্যাক্টিভ, অতি বামপন্থী, দুর্গাপুজোর থিম করতেন বাম আমলে।
একবার আমি গিয়ে দেখি তার পুজো কভার করতে গেছি রিপোর্টার হিসেবে, তার পুজো তিনি থিম করেছেন, সর্বধর্ম সমন্বয় করেছেন, দারুণ লাগছিল আমার। দুর্গাপুজোর মণ্ডপ, চার্চ আছে, মসজিদ আছে, মন্দির আছে, বৌদ্ধদের সংঘারাম আছে, দারুণ একটা গ্র্যান্ডার, ভীষণ ভালো লাগছিল। আমি খুঁজে খুঁজে দেখলাম ওই প্যান্ডেলের দুর্গা মূর্তি কালো, থিম কালো করা হয়েছে, হতেই পারে। ইন্টারেস্টিংলি দেখেছিলাম যে অংশটা মসজিদ করা হয়েছে সেই অংশটা কিন্তু সবুজ, মানে মা দুর্গার রংটা কালো করা যায়, কিন্তু হিন্দুদের দুর্গাপুজোর প্যান্ডেলে মসজিদটাকেও সবুজের বাইরে অন্য কোনো রং করা যায় না। এটা কেন বলুন তো অংশুমান বাবু, এটার থেকে ফ্রিডম চাই না? হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে আলোচনাটা হচ্ছে এটা কি কালচারাল মার্কসিজম? মানে এনাকে ভীষণ সরব দেখি এরকম মানুষদের। আমি এর আগে অনির্বাণ অনেক জায়গাতেই আমি এটা লিখেওছি, বলেওছি যে এই পশ্চিমবঙ্গের বামপন্থীদের মধ্যেও একটা নরম সাম্প্রদায়িকতার রাজনীতি আমি লক্ষ্য করেছি, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, অ্যাবসলিউটলি কোনো জায়গা নেই। কিন্তু যে আলোচনাটা এতক্ষণ হচ্ছিল, বিশেষ করে জিষ্ণুদা যেটা বলেছেন যে যাদবপুরের মধ্যে দুটো যাদবপুর রয়েছে, আসলে এই শঙ্খবাবুর কবিতা মনে পড়ছিল, এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। আমি জাস্ট দুজনের নাম করছি। 7-এর দশকে এরা দুজনেই যাদবপুরের ছাত্র ছিলেন। একজন কুণাল বসু, গোটা পৃথিবী তাকে চেনে, একজন অত্যন্ত সফল ঔপন্যাসিক হিসেবে, তিনি কিন্তু এসএফআই এর জিএস ছিলেন যাদবপুরে। আরেকজন হচ্ছেন গৌতম দত্ত, তিনি একজন কবি, তার একাধিক কাজ রয়েছে। দুজনেই, কুণালদা অক্সফোর্ডের অধ্যাপক এখন, আর গৌতম দত্ত থাকেন আমেরিকায়। এরা দুজনেই কিন্তু সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, দুজনেই অত্যন্ত কৃতি ছাত্র, দুজনেই কিন্তু সফল হয়েছেন। এবং কুণালদা তো গোটা বিশ্বব্যাপী ভারতের যে পরিচিতি তৈরি করার ক্ষেত্রে একটা বিরাট বড় অবদান রেখেছেন। আমরা ওকে বিশ্ববিদ্যালয়ে পড়াই। কাজে জিষ্ণুদা যে কথাটা বললেন, এই সাফল্যের জাস্ট একটা লাইন, এই সাফল্যের সামান্যতম দেশকে ফিরিয়ে দিতে, অন্তত যাদবপুরকে ফিরিয়ে দিতে যাদবপুরে এসেছেন কি একবার? মানে পড়ান, যাদবপুরে আসেন, পড়ান, যাদবপুরের পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের শিক্ষিত করার চেষ্টা করেন। সেটা তো মানে আমি জানি না, সেটা ওদের যে নেটওয়ার্ক আছে, যাদবপুর ওকে আমন্ত্রণ জানিয়েছেন কিনা। আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছেন অনেকবার কুণালদা। আমি আরেকটা কথা বলছি, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট কিংবা না, এটা ওনাকে আমি অন্য পয়েন্টটা বলছি, যে একজন যখন প্রতিষ্ঠিত হয় না, তাকে দেখেই ওই ইনস্টিটিউটের যারা ইয়াং জেনারেশন স্টুডেন্ট তারা গর্বিত হয়, অনুপ্রেরণা পায়, তাকে আসতে হয় না। অনুপ্রাণিত হয়ে না উনি, আপনি যেটা বললে ওই প্রশ্নটা করবেন না, দুর্ভাগ্যজনক। বিমানবাবু, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, উত্তর দেবেন? সরি আমি ইন্টারাপ্ট করলাম। জিষ্ণুদা, আপনারা জানলে বলবেন আমাকে। জিষ্ণুদা নিজে যেহেতু যাদবপুরের প্রাক্তনী, আচ্ছা আজ পর্যন্ত যাদবপুরের প্রাক্তনী বিদেশে ওয়েল সেটেলড, আমি বিদেশ বলছি, হ্যাঁ, বিলেত আমেরিকা আলাদা করছি না, বিদেশে ওয়েল সেটেলড, যে কোনো দেশে হতে পারেন, যাদবপুরের অন্তত একজন ছাত্রকে নিজের হাতে একটা স্টার্ট আপ করে দিয়েছেন এই আপনি জানেন না, আমি বলছি, যাদবপুরে কত টাকা যাদবপুরে এরা দেয়, এটা প্রতি বছর আমাকে বলতে দিন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল, তার থেকে আলিপুর বোমার মামলায় যখন তিনি বেঙ্গল ন্যাশনাল কলেজ থেকে তিনি পদত্যাগ করলেন, অধ্যক্ষ থেকে তিনি যখন পদত্যাগ করলেন 1908 সালে, সেই দিনকার একটা অসাধারণ কথা আছে শ্রী অরবিন্দের, যে তোমরা বিদেশে পড়তে যাবে, বিদেশের থেকে জ্ঞান আহরণ করে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে ফিরে আসবে নিজে আনন্দ করার জন্য নয়, দেশমাতৃকাকে সেবা করার জন্য। একই রকম কথা গোপাল চন্দ্র সেন, আমি উদাহরণ দিচ্ছি, গোপাল চন্দ্র সেন, যিনি গরিব ঘরের ছেলে, হাওড়ার কারখানায় কাজ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে অধ্যাপক হন এবং বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসেন। তাকে জেনারেল ইলেকট্রিক চাকরি দিয়েছিল, তিনি কিন্তু যাদবপুরে ফিরে এলেন। গোপাল চন্দ্র সেন, অমিতাভ ভট্টাচার্যরাই যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রত্যেকটা ল্যাবরেটরি, প্রত্যেকটা ওয়ার্কশপে গোপাল চন্দ্র সেনের মতো এই যিনি বিদেশ থেকে ফিরে এসেছেন। তাই এরকম অনেক উদাহরণ আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে আছে, অনেক আছেন, আমার মাস্টারমশাইরা ছিল, অরুণ বাবু ছিলেন, মধুসূদন বাবু ছিলেন, অনেক মাস্টারমশাই ছিলেন। কিন্তু বিষয় হচ্ছে অন্য জায়গায়। বিষয় হচ্ছে এটাই যে উৎসাহিত হয়ে সে একজন পরিচালকের গায়ে থুতু দেবে, উৎসাহিত হয়ে একজন রাষ্ট্রীয়, একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন গায়ক তার চুল ধরে টানবে। যারা উৎসাহিত করছেন তারা ঠিক এক সময় বাবার টাকা পয়সা গুছিয়ে সুন্দর একটা বিদেশি পাসপোর্ট নিয়ে, ভালো ভ্যালু আছে এরকম পাসপোর্ট, একদম তাই। হোক কলরবের যে কথা বললেন, এটাই তাই হয়েছে, যে আশাকর্মীর ছেলে তাকে বাঁচতে দিল না,
আশাকর্মীর ছেলে সপ্তদ্বীপ কুণ্ডু বাঁচতে পারলো না, ঠিক। আর যার বাবা মা দুজনেই ইউনিভার্সিটিতে চাকরি করে, যার বাবা অন্য ইউনিভার্সিটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছে, তারা কিন্তু জানে যে এসবে তাদের কিছু হবে না। তারা যেরকম খুশি নোংরামি করুক না কেন, তার বাবা তার মা তাকে বাঁচিয়ে দেবে। পুনর্বাসনের ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা আছে। সে কিন্তু ওই যা গোপালচন্দ্র সেনকে যে হত্যা করেছিল, সেও কিন্তু কানাডায় সেটেলড হয়েছে। এই যে পরম্পরা, এটা কিন্তু সমানে চলে যাচ্ছে। অংশুমান বাবু, এই পরম্পরা ভাঙার জন্যই কি এই পরম্পরা ভাঙার প্রয়োজন কোথাও মানে একটা এই আছে? ট্র্যাডিশন সমানে চলছে। সমাজ থেকে এটা না এলে সংঘ কি এভাবে এগোতে পারে? যাদবপুরের মাটি থেকে যে কাউন্টার করা শুরু হলো, এই যে 10 দিনে 10,000 শাখার মতো টার্গেট বা লক্ষ্যমাত্রা নেওয়া, আরএসএস এর মতো একটা সংগঠন কি তারা একেবারে হাওয়াতে এতটা ভাবতে পারে, ভেবে নিতে পারে? কি মনে হয় অংশুমান বাবু? না, একেবারেই না। এবং আমরা তো সকলেই জানি, যারা মোটামুটি নির্বাচনের আগে নানা জায়গায় কথাবার্তা বলছিলাম, বিশ্লেষণ করছিলাম, যে কিভাবে গত 10 বছর ধরে আমি বলবো পশ্চিমবঙ্গের নানা প্রান্তে আরএসএস কাজ করেছে। আমার কিছু ছাত্রছাত্রীদের সংযোগ থাকার কারণে সেটা আমি জেনেছি। কাজেই তুমি যেটা বলছো হাওয়াতে, তা নয়। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছিল এবং জিষ্ণুদা যেটা বলছিলেন, আমি আরেকটা পাঠে জিষ্ণুদা যে কথাটা বলছিলেন, সমস্ত বামেদেরও এক করে দেখাটা কিন্তু ঠিক হচ্ছে না। মানে এই যে নুইসেন্স ভ্যালুর কথা জিষ্ণুদা বলছেন, আমি তোমার সঙ্গে একমত যে যদি লেখা হয় যে কিষাণজি অমর রহে, তাহলে সেই কথাকে আমি সমর্থন করব না। যদি লেখা হয় যে একজন ফ্যাসিবাদীর আসলে প্রাপ্য হচ্ছে একটা বুলেট, তাহলে সেই কথাকে আমি সমর্থন করব না। কিন্তু যদি বলা হয় ভুকমারি সে আজাদি, যদি বলা হয় মনুবাদ সে আজাদি, তাহলে তো সেই কথাকে আমি সমর্থন করব। এই যে জায়গাটায় যে সমস্ত বামকে একটা ব্র্যাকেটের মধ্যে পুরে দিয়ে ব্যক্তি হত্যার রাজনীতি যারা করেছে বামপন্থার নামে পশ্চিমবঙ্গে এবং গোটা ভারতবর্ষেও, তারা শেষ পর্যন্ত জায়গা পায়নি। এই কথাটা ভাবলে ভুল হবে, কিন্তু আমি শেষ করি। এই কথাটা ভাবলে কিন্তু ভুল হবে যে যাদবপুরে বাম রাজনীতি যে সমস্ত ছাত্রছাত্রীরাই করে, তারা প্রত্যেকেই আসলে এই ব্যক্তি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে, প্রত্যেকেই আসলে দেশদ্রোহী, প্রত্যেকেই আসলে ভারতকে ভেঙে ফেলতে চায়। একেবারেই না যে ভুকমারি সে আজাদি স্লোগান দিচ্ছে সে একটা উন্নত ভারত দেখতে চায়। খুব ভালো কথা। আমাকে একটা কথা বুঝি, আমি আসছি। আচ্ছা প্লিজ। মনুবাদ সে আজাদি 100 বছর কমিউনিস্ট বিভিন্ন ধারায়, কারণ অনেকগুলো ভাগ হয়ে গেছে তো, এম এল অমুক তমুক, তার মধ্যে 100 বছরের মধ্যে একজন মাত্র রামচন্দ্র ডোম। মনুবাদ সে আজাদি, আগে পার্টিটাকে করুন, তারপর তো বাইরের কথা ভাববেন। না, আমি অংশুমানদাকে একটা অন্য কথা জিজ্ঞাসা করব। অংশুমানদা বলছেন সবাইকে একসাথে মিলিয়ে দেখবেন না। খুব ভালো অংশুমানদা, আমি লেটার এন্ড স্পিরিটে নিচ্ছি কথাটা। আচ্ছা, শব্দটা বলবার জন্য মাননীয় দর্শকরা আমাকে ক্ষমা করবেন, আমি শব্দটা বলতে বাধ্য হচ্ছি, কারণ শব্দটা ঠিক এভাবেই বলা হয়েছিল। তাই যখন প্রমোদ দাশগুপ্ত জিজ্ঞাসা করেন নকশালরা পুলিশের গুলিতে মরছে না কেন, পুলিশের বন্দুকে কি নিরোধ লাগানো আছে, সেই প্রমোদ দাশগুপ্তর দল তারপরে যখন নকশালদের সেই ধারার সঙ্গেই একসঙ্গে নির্বাচনে লড়েন, সিট অ্যাডজাস্টমেন্ট করেন, ছেড়ে দেন, এই পশ্চিমবঙ্গের মাটিতে লড়েছেন সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে, যারা চারু মজুমদারকে এখন আদর্শ মনে করে, তাহলে কি ধরে নেব জোট আছে কি নেই? 1, 2, আমার কথা কোনো শেষ হয়নি। আপনি বলছেন সব ধারা বামকে একসঙ্গে দেখবেন না, খুব ভালো কথা। আমি সব ধারা বামকে একসঙ্গে দেখতে চাইছি না, কিন্তু আমাকে একটু বুঝিয়ে বলুন নকশালদের সঙ্গে সিপিএম এর এই মুহূর্তে সম্পর্কটা কি? অ্যান্টাগনিস্টিক? যদি সব রকমের নকশাল, মানে কি? সব রকমের নকশাল। দেখুন বিমানদা প্রকাশ করাতে এটা সবথেকে ভালো উত্তর। এটা একটা মিথ্যে কথা। যেমন বলছেন ব্রাত্য বসুর ঘেরাও হয়েছিল ইলেকশনের দাবিতে, সেটা আপনি বলছেন। আমি আবার সুযোগ দেব না, সুযোগ আবার সুযোগ দেব আপনাকে বলবার। মিথ্যে দিয়ে সুযোগ না, না মিথ্যে দিয়ে না, আমি আবার সুযোগ না, মিথ্যে আর করছি না। নকশালকে এটা উত্তর প্রদান আমি একটু এটা আমায় করেছে না, আমাকে টাকা দিতে দাও। প্লিজ বামপন্থী আদর্শ বিমানদা সময় বলছেন, আমাকে আজাদি দিতে চাও। বিমানদা সময় মতো প্লিজ সময় মতো আমি অংশমান দাকে টানা 10 বছরের শূন্য হয়েছে কথা বলে আমি অংশমান দাকে এসছেন তো 80 বছর পরে, এসছেন তো 80 বছর পরে, 80 বছর পরে তো এসছেন, 80 বছর তো শূন্য ছিলেন। আমি অনির্বাণের প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যে নকশালকে এর উত্তর সব থেকে ভালো দিতে পারবেন প্রকাশ কারাত। তার কারণ প্রকাশ কারাতের একেবারে প্রথম জীবনের থিসিস হচ্ছে ভারতবর্ষের নকশাল আন্দোলন কিভাবে বহুদা বিভক্ত হলো,
পিপলস ডেমোক্রেসিতে খুব ধারাবাহিকভাবে বেরিয়েছিল, আমার কাছে রাখা আপনি আছে। জানেন সেটা কি? না 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 বলুন বললে- নকশালকে। না বললে বলবো কেন? আমি না বললে বলবো জিজ্ঞেস কেন? করছি। না বললে বলবো কেন? নকশাল, বলুন অংশমানব, নকশালকে। অংশমানব। আর দিমাগি নকশাল বলতে কি বোঝা? যেটা নিয়ে বিতর্ক। অংশমানব বলার সুযোগ পাচ্ছেন না। বলুন বলুন, আমি শুনতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে ভারতীয় গণতন্ত্রকে যে বিশ্বাস করে, মানে সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে কিনা। সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে আর সংসদীয় গণতন্ত্রকে বিশ্বাস করে না। সংসদীয় মানে যে ইলেকশনে দাঁড়ায় সে সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে? তো সহজ কথাই তো। ব্যাস, তাহলে কে এবারে নকশালকে? এবারে বলুন এক্স্যাক্টলি নকশালকে। Who is নকশাল? হয়েছে, আমি একটু বলি এই জায়গাটায় আমার দু তিনটে কথা বলার আছে। প্রথম কথা একদম এটা সঠিক, যেটা বিমানদাও বললেন এবং বিষ্ণুদাও বললেন, যে এবং তুমিও বললে প্রকাশ কারাতের রেফারেন্স টেনে, যে নকশাল বলে যাদের আমরা চিহ্নিত করি, আন্দোলনটা নকশাল বাড়ি থেকে শুরু হয়েছিল এবং তার ফলে ওই শব্দটা সকলের সঙ্গে বসে গেছে। কিন্তু তা তো ঠিক নয়। বামপন্থায় বিশ্বাসী একাধিক সংগঠন আছে, অতি বামপন্থায় বিশ্বাসী একাধিক সংগঠন আছে, এবং ব্যক্তি হত্যার রাজনীতিতে তারা সকলে বিশ্বাস করে না। তুমি যে বলছিলে যে সিপিআইএম এর সঙ্গে এই মুহূর্তে সিপিআইএম এর সম্পর্ক কি, বিমানদাই সেই উত্তরটা দিয়েছেন, জিষ্ণুদাও দিয়েছেন, যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে পুরনো যে পথ, সেই পথ পরিত্যাগ করে সংসদীয় রাজনীতিতে অংশ নিচ্ছে, তাই জোট হয়েছে, সেটা আলাদা। কিন্তু আমি খুব স্পষ্ট করে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আমি যেমন চাইবো যে জাতীয়তাবাদ, অংশমানব এটা না, এটা আলাদা নয়। অংশমানব আমাকে একটা বুঝিয়ে দিন, আমি এই আলাদাটাই কিছুতে বুঝতে পারি না। বিজেপির সঙ্গে ন্যাশনাল কনফারেন্সের জোট হলে যে বামপন্থীরা প্রশ্ন তোলেন, তারা কি করে মাথার উপরে চারু মজুমদারের ছবি টাঙানো যে নকশালদের পার্টি অফিসে এখনো পর্যন্ত, দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম এর লিবারেশন, যে চারু মজুমদার সিপিআইএম কে একটি সংশোধনবাদী সামাজিক ফ্যাসিস্ট। আমি একটু এক মিনিট, বিমানদা প্লিজ, বিমানদা প্লিজ, বারবার দিলে মুশকিল, বারবার দিলে মুশকিল। সোশ্যাল ফ্যাসিস্ট চারু মজুমদারের 13 দলীয় একটা সোশ্যাল ফ্যাসিস্ট সিপিএম, তাই তো অংশমানদা? সোশ্যাল সামাজিক ফ্যাসিবাদ। এই যাদবপুরের দেওয়ালে দেখছিলাম ফ্যাসিস্ট লেখা আছে। আচ্ছা অংশমানদা আমাকে একটু বুঝিয়ে বলুন তো, পুরো ফ্যাসিস্ট হলে বুলেট, আধা ফ্যাসিস্ট কংগ্রেস হলে কি জোট সঙ্গী? আমরা বুঝিয়ে দিন। পুরো ফ্যাসিস্টে বুলেট আর হাফ ফ্যাসিস্ট হলে হাফ ফ্যাসিস্টে জোট সঙ্গী। অংশমানদা প্লিজ আমাকে ক্লিয়ার করে দিন। না, আমি বলছি, প্রথম কথা হচ্ছে যে দেখো, রাজনীতিতে এরা কিন্তু সকলেই সংসদীয় রাজনীতিতে অংশ নিচ্ছে, এবং রাজনীতিতে আমরা তো এটাও জানি যে চিরকালের বন্ধু চিরকালের শত্রু বলে কিছু নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির সঙ্গে জোট করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির সরকারের মন্ত্রী ছিলেন, তাই না? কাজেই তুমি উল্টো দিকটাও দেখো, এখন তারা চিরশত্রু। সেই জায়গায় সংসদীয় রাজনীতিতে প্রতিনিয়ত নানা ধরনের ইকুয়েশনস তৈরি হতে থাকে, বাস্তবতা পাল্টাতে থাকে। যে জায়গা থেকে কিন্তু তুমি যে প্রশ্নটা আমাকে করছো বা সিপিআইএম কে করছো, সেই প্রশ্নটা একইভাবে দীপঙ্কর ভট্টাচার্যকে সবার আগে করা দরকার, যে আপনারা কি করে মনে করলেন যে চারু মজুমদারের যে অ্যানালিসিস ছিল সিপিআইএম দলটা সম্পর্কে, সেই অ্যানালিসিসটা আজকে ভ্রান্ত হয়ে গেছে। মনে করার কিন্তু কারণ আছে, কারণ হচ্ছে আবার আমি যেটা বলছি যে বাস্তব পরিস্থিতি এবং তার যে বদল হয়েছে। আমি একটা উল্টো কথা বলছি, আমরা তো এতক্ষণ ধরে কথা বলছিলাম এই বামপন্থীরা যাদবপুরের মধ্যে কি করছে তা নিয়ে। আমি জাতীয়তাবাদের পক্ষে, রাষ্ট্রবাদের পক্ষে নই। এখানে কিন্তু আমি খুব স্পষ্ট একটা কথা বলছি। আমি জানি দীনদয়াল উপাধ্যায় কিভাবে রাষ্ট্রবাদকে ব্যাখ্যা করেছেন, আমি জানি দীনদয়াল উপাধ্যায় কিভাবে স্টেট এবং নেশনের মধ্যে তফাৎ করেছেন, কিন্তু একই সঙ্গে আমি এটা বলবো, জিষ্ণুদা যেমন বলছেন কালচারাল মার্কসিজম, তেমন দীনদয়াল উপাধ্যায় আসলে বলেছিলেন কালচারাল ন্যাশনালিজমের কথা। আপনি বলছেন আপনি হিটলারের পোল্যান্ড আক্রমণের বিরুদ্ধে, স্ট্যালিনের ফিনল্যান্ড আক্রমণের বিরুদ্ধে। আমার কথাটা শেষ করি, আমার কথাটা খুব স্পষ্ট, রাষ্ট্রবাদের বিপক্ষে আমার কথাটা খুব স্পষ্ট। রাষ্ট্রবাদের নামে না, রাষ্ট্র মানে স্টেট, সেটা একটা অর্গানাইজেশন, সেটা একটা ব্যবস্থা। তার মানে স্ট্যালিনের ফিনল্যান্ড আক্রমণটা তাই তো, মানে অর্গানাইজেশন তো, স্টেট তো। শব্দটা আমি জোর দিয়ে বলছি, দীনদয়াল উপাধ্যায়কে পড়ে নিয়ে বলছি, দীনদয়াল উপাধ্যায় ও রাষ্ট্র এই শব্দটার যে একদম তাই কালচারাল সাংস্কৃতিক জাতীয়তাবাদ, বিষ্ণুদাও বলছেন ভুল ব্যবহার হচ্ছে। রাষ্ট্রবাদ এই শব্দটাকে এভাবে বাংলা ভাষায় ব্যবহার করা ঠিক হচ্ছে না। আমি জোর গলায় বলছি, আমি আশা করবো জিষ্ণুদা একই জাতীয়তাবাদ, আমি বলছি না, অনির্বাণ তোমার প্রশ্নটার উত্তর দিচ্ছি, কিন্তু এই জাতীয়তাবাদের ক্ষেত্রে না, জাতীয়তাবাদ বলো না, এটা শুরু করেছিল রাষ্ট্রবাদ বলে, সারা গোটা বাংলা জুড়ে রাষ্ট্রবাদ কথাটা চলছে, এটা বলা ঠিক নয়। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি এটা বলা ঠিক নয়। দীনদয়াল উপাধ্যায় বলে জাননি, আমিও পড়েছি। ঠিক যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কি দেখলাম, ধরো জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে, তো মাওবাদ খারাপ আমি তো বলেইছি, একটা অংশে নুইসেন্স ভ্যালু আছে, জিষ্ণুদা বলেছেন, আমি সহমত। কিন্তু আমরা যদি দেখি
যে অরবিন্দ হচ্ছেন ঋষি আর ভগৎ সিং হচ্ছেন শেকুমাকু। আমরা যদি দেখি যে শ্যামাপ্রসাদে, কে বলেছেন সেটা? আমাকে বলতে দাও, আমরা যদি দেখি শ্যামাপ্রসাদ হচ্ছেন হিরো আর এক অংশের মানুষ বলছে নেতাজি হচ্ছেন জিরো, আমরা যদি দেখি যে রোহিত শর্মাকে উদযাপন করা হবে আর স্বামীকে আক্রমণ করা হবে, এইটা হবে জাতীয়তাবাদীদের একটা অংশের কার্যক্রম, তাহলে সেই জাতীয়তাবাদের পক্ষে আমি নই, সেটা উগ্র জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ আমি মনে করি, এখানে যারা বসে আছেন আমি মনে করি তারা যাদবপুরের যারা বাম, প্রকৃত বামপন্থায় যারা বিশ্বাস করে, যারা ব্যক্তি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না, যারা কিষেনজির সমর্থনে স্লোগান দেয় না, তারা কিন্তু প্রত্যেকে জাতীয়তাবাদী, বেশ, তারা আমি রাষ্ট্রবাদী না। আমি আমি কস্তুরীর কাছে আসবো একটা ছোট্ট বিরতির পর। কস্তুরী, আমি আপনার কাছে আসছি তার কারণ এতক্ষণ আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা একেবারে প্রাথমিক পরিচয় থেকে বা জীবনের একটা সময়ের পর থেকে একদম নির্দিষ্টভাবে নিজের চলার পথটা ঠিক করে নিয়েছেন। তাদের বাড়ির পরিচয়ের সঙ্গে, বাড়ির সংস্কৃতির সঙ্গে নিজের পথ যদি আলাদা হয়েও থাকে, এত আগে হয়েছে, তারপর থেকে খুব একটা সমস্যা হয়নি। কিন্তু কস্তুরীর কাছে আমার জিজ্ঞাসা করার আছে, বামপন্থী বাড়িতে জন্মে, বামপন্থী পরিমণ্ডলে বড় হয়ে, বামপন্থী পার্টি আশপাশে ঘিরে আছে এমন একজন মানুষ হিসেবে বড় হতে হতে হঠাৎ নিজেকে জাতীয়তাবাদী ঘোষণা করলে, অংশুমানদা বারবার জাতীয়তাবাদী শব্দটা বলেছেন, এই জাতীয়তাবাদী ঘোষণা করলে কোনো আদারনেস আসে কি? আমার অভিজ্ঞতা কিন্তু ভয়ঙ্কর। এই বাংলায় জাতীয়তাবাদীদেরকে ভোট দেওয়ার অপরাধে কারুর হাতের পাঞ্জা কাটা গেছে, কারুর গলায় কই মাছ ঢুকিয়ে দেওয়া হয়েছে। তখনও এই বাংলায় বিজেপির আসার কোনো লক্ষণ মাত্র ছিল না। তখনও এই বাংলায় আরএসএস নামটা কতজন জানতো সন্দেহ রয়েছে। ফিরলাম বিরতির পর। আমি কস্তুরীর কাছে আসবো। কস্তুরী, যেটা জিজ্ঞাসা করছিলাম বিরতিতে যাওয়ার আগে, জাতীয়তাবাদ বলতে কোনো আপত্তি নেই। বিমানবাবু এতক্ষণ ধরে জাতীয়তাবাদী হতে আমার আপত্তি নেই। অংশুমানদা বলছিলেন জাতীয়তাবাদী হতে আমারও আপত্তি নেই। প্রত্যেকে বলছেন তারা জাতীয়তাবাদী। বামপন্থীরা বিশেষ করে বলছেন আমরাও জাতীয়তাবাদী। কিন্তু বামপন্থী পরিবারে জন্মে নিজেকে জাতীয়তাবাদী বললে কি হয় কস্তুরী? বামপন্থী পরিবার বলে বারবার না একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যবে থেকে আমি ভারতীয় জনতা পার্টিতে সদস্য পদ গ্রহণ করেছি। ঠিক, কিন্তু মুশকিলটা হচ্ছে এরকম পরিবার বলেও বোধহয় কিছু হয় না। আমি আসলে রুটে পৌঁছতে চাইছি, দাগানো থাকতো। দেখুন, খারাপভাবে নেবেন না, একটা সময় ছিল পশ্চিমবঙ্গে, এখনই বিমানদা রেড়ে করে উঠবেন, পশ্চিমবঙ্গে না বাড়িতে ওই আলিবাবা 40 চোরের বাড়িতে দাগ দেওয়ার মতো করে লেখা থাকতো সিপিএম নন সিপিএম, সিপিএম নন সিপিএম, মনে মনে লেখা থাকতো, বাড়ির গায়ে দাগ পড়তো না। তারপর ভোটের দিন কি হতো আমরা জানি, বলুন। সেই 50 বছরের, প্রায় 50 বছরের জমানাটা বোধহয় মানে সেই জঞ্জালের উপর উঠে দাঁড়িয়েছে বাঙালি, আমার মনে হয়। তো যেটা বলা হচ্ছে না বারবার বামপন্থী পরিবার, এটা বলার সঙ্গে সঙ্গে যেটা বারবার বলা দরকার সেটা হচ্ছে অনুশীলন সমিতির পরিবার। আমার দাদামশাই সরাসরি অনুশীলন সমিতির সদস্য ছিলেন, জেল খেটেছেন, স্বাধীনতা আন্দোলন করেছেন ভারতকে স্বাধীন করতে গিয়ে। আমার বাবা, যিনি কিনা আরএসপির সদস্য, তাদের রুটটা হচ্ছে অনুশীলন সমিতি। যে অনুশীলন সমিতি থেকে কিছু অংশের লোক সংঘে গিয়েছিলেন, কিছু অংশ লোক রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি তৈরি করলেন, যারা কিন্তু একসঙ্গে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবিচারের বিপক্ষে দাঁড়িয়ে একটা রাজনৈতিক সমীকরণের স্বার্থে পশ্চিমবঙ্গে সরকারের সঙ্গে জোড়েন বা একটা বেশ 14-15 একটা দল একত্রিত হয় এবং রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক সমীকরণের স্বার্থে তারা ওই সংসদীয় গণতন্ত্রে আর কি অংশগ্রহণ করে। তো এইটাও কিন্তু আমার রুট, এইটাও আমার শিকড় এবং আমার মতো বহু ছেলে মেয়ের শিকড় যাদবপুর অঞ্চলে। হ্যাঁ, এবং যদি স্পেশালি আমার কথা ব্যক্তিগতভাবে বলি, তাহলে আমার নিজস্ব আইন বিদ্যালয়ে আমি একেবারে সরাসরি ফাসিস্ট এসএফআই এর এগেনস্টে প্রোগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে লড়ি। কারণ তারা 15 বছর আমার আইন কলেজে নির্বাচন, ছাত্র নির্বাচন হতে দিচ্ছিল না। আমাদেরকে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এবং আমরা কয়েকজন কচিকাঁচা, আমাদের বয়স তখন 19-20ও হয়নি কারো কারো, আমরা প্রত্যেকে ভোটে জিতি এবং বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ, সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষ নির্বাচন করতে এবং সেই নির্বাচনে আমরা জিতি এবং তারপরে একটা ছাত্র সংসদ গঠন করি এবং তারপরে যা যা উন্নয়ন কিছু সম্ভব সেগুলো আমরা করেছিলাম। তখন আমরা দেখেছিলাম প্রধান শিক্ষক কিভাবে বাধ্য হয়েছিলেন ওই ফাসিস্ট এসএফআই এর হাতটা ধরতে এবং বিরোধী ছিলাম আমরা, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে বা সিস্টেমের বিরুদ্ধে ছিলাম না, বরং সিস্টেমকে বলেছিলাম তুমি সিস্টেমের মতো কাজ করো, তুমি আমার পিতৃদেবের মতো হয়ে সেই পরিচয় রেখে তোমার প্রতিষ্ঠানে তার ছাত্রছাত্রীদের মাথায় হাতটি রাখো। আরেকটা কথা হচ্ছে, নিজে আমি একজন যোগ প্রশিক্ষক এবং যোগ প্রশিক্ষণ নিতে নিতে এবং এটার মধ্যে আরো বেশি করে গিয়ে বুঝেছি ভারতীয় আধ্যাত্মিকতা কোনো রিলিজিয়নের মধ্যে আবদ্ধ নয়, এটা একটা ইজম, একটা মতবাদ এবং এটা একটা চর্চা
যে আন্তর্জাতিক চর্চার দিকে তাকিয়ে আছে, পূর্ব দেশের এই আন্তর্জাতিক চর্চার দিকে মানে সারা পৃথিবী তাকিয়ে আছে, এবং এইভাবে তারা মন আলাদা, শরীর আলাদা, এবং এইভাবে আমার চেতনার বিন্যাস হবে, এই আলাদা আলাদাকরণ থেকে বেরিয়ে সামগ্রিক উন্নয়নের কথা বলছে, যেটা কিনা আজকের ভারতবর্ষের বহুমাত্রিক বহুত্ববাদের চর্চা। এবং সেখানে আমি মনে করি যে আমাদের বিশেষ করে যাদবপুরের যে চৈতন্য, যাদবপুরের যে বোধ, এই যে একটা ইমোশন, ইস্ট বেঙ্গল মোহনবাগান হলে রাস্তায় বেরিয়ে আসা, একটা কোনো ঘটনা ঘটলে রাস্তায় বেরিয়ে আসা, তার সঙ্গে সঙ্গে এটা বুঝতে হবে যে এটা কালেকটিভ কনসিয়াসনেস বাঙালির কাজ করেছে এই নির্বাচনে। ঠিক, তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে কালেকটিভলি, কেউ কাউকে বলে দেয়নি। আসবো অংশমান, আমার একটা বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছি, চালাবো এই বিতর্ক, এক্ষুনি শেষ করছি না, বিরতির পর ফিরে আসছি। বিরতিতে যাওয়ার আগে আপনাদের জন্য দু একটা কথা শুধু বলে যাই, বিরতির পর কি নিয়ে কথা বলো। ধরুন সামনে যদি বলি আর কয়েকদিনের মধ্যে কত 95-94 এরকম একটা কিছু বাকি আছে বোধহয় দিন সংখ্যা, দুর্গাপুজো আসছে, কানে লাগলো না? যদি বলি শারদোৎসব আসছে, আপনি খুব খুশি, কান নিতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা এবার যদি বলি ঈদোৎসব আসছে, কানে লাগছে তো? হ্যাঁ, আরব উৎসব, যাই হোক কানে লাগছে তো, ওটা ঈদ বলতে হবে, আর এটা শারদোৎসব। আচ্ছা এটার মধ্যে কোনো কালচারাল হেজিমনি নেই, এর মধ্যে চাপিয়ে দেওয়া নেই কেন? আমার পুজোটা উৎসব আর অন্যের ধর্ম পালনটা উৎসব হবে না, একদম ধর্মের নামে ডাকতে হবে, এর নাম সেকুলারিজম। এই ধর্মনিরপেক্ষতা যদি কাউকে চাপিয়ে দেওয়া হয়, কারোর উপর চাপিয়ে দেওয়া হয়, তার থেকে আজাদি চাই না? পশ্চিমবঙ্গ যদি আজকে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের হিন্দু বলেন চাপিয়ে দেওয়া থেকে আজাদি, কানে লাগবে শুনতে? একটা ছোট্ট বিরতির পর আমি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি বক্তব্য শোনাবো। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দুর্গাপুজো সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, দুর্গাপুজো শারদোৎসব হলে ঈদ কেন, বা যে কোনো ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল জোহা কেন ঈদোৎসব নয়, প্রশ্ন রেখেছিলাম। দিলীপ ঘোষ কি বলছেন একবার শুনুন। কমিউনিস্টরা এটাকে দুর্গাপূজা থেকে দুর্গোৎসব করেছিল, শারদীয়া উৎসব করেছিল, দুর্গার নামটাই তুলে দিয়েছিল। আমরা চাই যারা পুজো করছেন তারা দুর্গা পূজা হিসাবে করুন, নাহলে অনেক ইভেন্ট করার আছে, সারা বছর প্রোগ্রাম চলছে, ইভেন্ট করুন না, কে না বলেছে? পুজোর পরিবেশ শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো এটা হওয়া উচিত, আর সেটা সবাইকে আপিল করা উচিত, এবং রীতিমতো পুরোহিতদের প্রশিক্ষণ হয় যাতে বিধিবিধান অনুযায়ী পুজো হয়। তো মূল সংস্কৃতি যদি হারিয়ে যায়, খালি আড়ম্বর নিয়ে কি হবে? কমিউনিস্টরা এটাকে বিপদগামী করেছে, তারা পুজো মানে না, অথচ পুজোর কমিটির সেক্রেটারি হবে। আর পুজোর থিমের নামে আজকে পুজোটাই হারিয়ে গেছে, তো সেই পুজোতে ফিরতে হবে, নাহলে দুর্গাপুজোই হারিয়ে যাবে। শুধু এটুকুতে থেমে থাকেনি, 34 বছরে যদি দুর্গাপুজো শারদোৎসবে পরিণত হয়ে থাকে, তাহলে পরের 15 বছরে কি হয়েছিল? পুজো ক্রমশ পিছনে গিয়েছে, দাদাদের জাঁকজমক সামনে এসছে। আমি 4 দাদার নাম আপনাদের সামনে রাখছি, কলকাতা এবং তার আশপাশে এই 4 দাদার পুজোর জাঁকজমক ছিল দেখার মতো। জেলায় জেলায় এমন আরও অনেক দাদা ছিলেন। চেতলা অগ্রণী ববি হাকিম বা ফিরহাদ হাকিমের পুজো, সুজিত বসুর শ্রীভূমির পুজো, অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের পুজো, আর ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা উদয়ন সংঘের পুজো। এই সব পুজোই এক এক করে ক্রমশ জৌলুস হারিয়েছে, কখনো দাদারা জেলে ঢোকার জন্য, কখনো দাদাদের জেলে ঢোকার ভয় থাকার জন্য। এবারের পুজোর জৌলুস হয়তো অনেকটা কমে যাবে, কিন্তু কেমন হয়ে দাঁড়িয়েছিল শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর অভিজ্ঞতা? সেখানকার সংগঠকরাই, আজকের উদ্যোক্তারাই বলছেন, তার কারণ যিনি এতদিন দেদার গয়না পরিয়ে মায়ের পুজোর জাঁকজমক দেখিয়েছেন, তিনি তো এবারের পুজোই নেই। পুজোর আগে বাড়ি ফিরবেন কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। আপাতত শুনুন শ্রীভূমি স্পোর্টিংয়ের নতুন কোষাধ্যক্ষ অঙ্কুর ভৌমিক কি বলছেন। সোনা রূপো দিয়ে যেই পুজোটা আমাদের হতো, তাতে আমাদের প্রবলেম হচ্ছে, পাড়ার লোকেদের প্রবলেম হতো কি তারা পুজো দিতে পারতেন না। একটাই কারণ আমাদের এখানে সিকিউরিটি গার্ড থাকতো। অনুপ্রেরণা আমাদের যথেষ্ট আছে, আন্তরিকতা আছে, সেই দিয়ে আমাদের পুজোটা হবে। এবার কোনো সোনা রূপো প্ল্যাটিনাম ডায়মন্ড কোনো কিছু হচ্ছে না, এবার সবাই আন্তরিকতা হবে, আমাদের পুজোটা এবার করবে। বারবারন্ত ছিল, দেখুন আনওয়ান্টেড ইনকাম ছিল, আনওয়ান্টেড ইনকাম অফ সোর্স ছিল, তো সেই জন্য বারবারন্ত ছিল। আন্তরিকতাটা কমে গেছিল, প্লাস সনাতনী দিক থেকে যেটা মানে বাঙালি আনা কিংবা হিন্দু হিসাবে সেটা একটু কম ছিল, সেটা অস্বীকার করবো না, বিলাসিতার প্রচন্ড ব্যাপার ছিল, সেটা এবার মনে হয় না অতটা আছে এবং এতটা হবে। তাহলে মোটের উপরে 49 বছরের পুজোর মডেলটা কীরকম দাঁড়িয়েছিল? বামেদের 34 বছরে অন্য অর্থ, মানে নতুন অর্থ, দুর্গাপুজো শারদোৎসবে পরিণত। পরের 15 বছরে উৎসবটা বাদ দেওয়া হলো না, উৎসবে নামুন, শ্মশানে যাওয়ার সময় হলে উৎসবে যান, মুখ্যমন্ত্রী বলে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন। তার সঙ্গে যোগ হয়েছিল অর্থ, নিতান্তই অর্থ।
ব্যাপক বিলাস, যে অর্থের কোনো হিসেব ছিল না, বেহিসেবি অর্থ। ঠিক এই সময়টাকেই 49 বছর পর এ রাজ্যে পুজো তার বিলাস থেকে বিশ্বাসে ফিরছে যখন, তখন ঠিক মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত 10 দিনের এই স্পেশাল ড্রাইভটা কেন? জিষ্ণু বসু, আমি আপনার কাছেই আসবো। জিষ্ণুদা, কেন নির্দিষ্ট করে এই সময়টাকে বেছে নিচ্ছেন কেন আপনারা? আপনারাও কি আপনাদের মতো করে বোধনের চেষ্টা করছেন, অকাল বোধন? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছরের পূর্ণ হলো, তাই সারা ভারতবর্ষেই এই বিশেষ করে কিছু দিন আরও বেশি সংখ্যক শাখা করার জন্যে যে বিশেষ প্রয়াস, এটা শুধু এই রাজ্যে নয়, সবকটা রাজ্যেই একই রকমভাবে করা হচ্ছে। তাই এই রাজ্যের সব কিছু মিলিয়ে কোনো রাজ্যের হয়ে গেছে এই যে শাখা বিস্তারের জন্য যে যোজনা, সেটা হয়ে গেছে, সবকটি রাজ্যেই হয়েছে। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে তাতে আগে পরে হওয়ার পরে যে শেষ পর্যন্ত এই সময়টা ঠিক হয়েছে। এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তির জন্য সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে। আর জেনজি ডিচ, জেনজির আউটরিচ? না, বরঞ্চ দুর্গাপুজো নিয়ে বলি। দুর্গাপুজোর যে কথা বললেন, দেখুন আপনি এতজন নেতার কথা বললেন, আমি একটা কথা বলি, সমাজ কিন্তু দুর্নীতিগ্রস্ত বা দুষ্কৃতীদের দৌরাত্ম্যের জন্য খারাপ হয় না, সমাজ বরঞ্চ বেশি খারাপ হয় ভালো মানুষদের নিষ্ক্রিয়তার জন্য। আমি প্রশ্ন করতে চাই, এই বছরগুলোতে ধরুন বাম জমানার শেষের দিকে, বাম জমানার প্রথমে আদর্শবাদী মানুষরাই ছিলেন, শেষের দিকে কিংবা এই 15 বছরে এখানে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এই কালচারাল মার্কসিজমের যারা ধ্বজাধারী, এই খবরের কাগজের সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয় বিভাগের লোকেরা, তারা কেন এই দুর্নীতিগ্রস্ত মানুষদের পদলেহন করতেন? আমি তো মনে করি বাংলার, এই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে শিক্ষিত মানুষরা নিজেদের কথা সত্যি করে বলেননি। দুর্নীতিগ্রস্ত বা দুর্বৃত্তদের জন্য সমাজ নষ্ট হয় না, আমাদের সমাজ নষ্ট হয়েছে এই উত্তর সম্পাদকীয় লেখা কিংবা শিল্পী, সাহিত্যিক, তথাকথিত বুদ্ধিজীবী, তাদের নিষ্ক্রিয়তার জন্য। আমি অংশুমান বাবুর কাছে আসবো। তার মানে অংশুমান বাবু, শূন্যস্থান থাকে না, প্রাকৃতিক নিয়মে সে শূন্যস্থান ভরাট করবার জন্য সংঘ এগিয়ে আসছে। দায় কতটা সত্যিকারের বামপন্থার আদর্শের জন্য যদি কেউ কাজ করে থাকেন, এখনো যদি কেউ কাজ করছেন, তারা এই দায় স্বীকার করে এগোতে পারবেন? সেই সাহস হবে তাদের, আপনার মনে হয়? না, দায় তো আছেই। দেখো, মানে খুব পরিষ্কার একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে জিষ্ণুদা একটা কথা খুব সত্যি কথা বলেছেন, যে একটা সমাজ নষ্ট হয়ে যায় ভালো মানুষ যদি চুপ করে থাকেন। তাদের সংখ্যাটা অনেক পৃথিবীতে, আমি এখনো বিশ্বাস করি যে ভালো মানুষের সংখ্যাই বেশি, কিন্তু তারা নিষ্ক্রিয় হয়ে যায়, তারা কথা বলেন না। এর একটা কারণ হচ্ছে একটা ভয়ের বাতাবরণ থাকে, অনেক সময় চাওয়া পাওয়ার একটা হিসেব থাকে। যেমন ওই বুদ্ধিজীবীদের কথা বা উত্তর সম্পাদকীয় লেখা মানুষদের কথা বলছিলেন, আমিও লিখেছি, কিন্তু আমি আমার জায়গা থেকে চিরকাল প্রশ্ন করে গেছি আগের শাসককে, অনেকে সেটা করেননি। তার কারণ ওই যে বললাম, ব্যক্তিগত লাভ চাওয়া পাওয়ার একটা বিষয় থাকে। কিন্তু বামপন্থীরা যেটা সবচেয়ে বড় ভুল করেছেন, এই কালচারাল মার্কসিজমের কথা জিষ্ণুদা বলছিলেন, তো আমি বলছি, ধরো আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখতাম যে প্রতিটা পাড়াতে কিশোর বাহিনীর একটা করে মানে সংস্থা অপারেটিভ কাজ করে, ঠিক সংঘের মতো। আমরা দেখতাম যে ছোট ছোট প্রতিযোগিতা হয়। আমরা দেখতাম যে কোনো একজন গুরুত্বপূর্ণ মনীষীকে নিয়ে একটা চর্চা হয়, সেমিনার হয়, গান হয়, নাটক হয়। যত দিন গেল, বামপন্থী দলগুলোর এই যে সাংস্কৃতিক কার্যক্রম, সেটাকে তারা একেবারে রিডিউস করে একটা ছোট্ট জায়গায়, কি না সম্মেলনের আগে গণনাট্য সংঘ উঠে একটা গান গাইবে। এই যে সাংস্কৃতিক আন্দোলনের যে গুরুত্ব, সাংস্কৃতিক জীবনযাপনের যে গুরুত্ব, তাকে যে বামপন্থীরা একেবারে অস্বীকার করতে শুরু করলেন, ইগনোর করতে শুরু করলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিন্তু সেই শূন্যস্থানটাতেই প্রবেশ করেছে। আমি যেটুকু জানি, ছোট ছোট বৈঠক, নানা জায়গায় মাঠ চালানো, এইভাবেই কিন্তু আমরা অনেকে খেয়াল করিনি। আমার মতো কেউ কেউ হয়তো খেয়াল করেছেন, যেহেতু আমার ছাত্রছাত্রীদের সঙ্গে একটা খুব নিবিড় যোগ থাকে এবং তাদের অনেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে দীর্ঘদিনের সদস্য। এই যে গ্যাপটা তৈরি হয়েছিল, এই যে শূন্যস্থানটা তৈরি হয়েছিল, যে প্রশ্নটা তুমি করলে, সেই শূন্যস্থানটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পূরণ করেছে। এবং ওরা প্রথমেই কিন্তু এই জাতীয়তাবাদী আদর্শের কথা, এই রাজনৈতিক বক্তব্য, সেটা সামনে আনছেন না। ওদেরও যে ওই, আমি আবার বারবার যেটা বলছি, যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ, সেটাকেই ব্যবহার করছেন। এই জায়গাটা কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত পশ্চিমবঙ্গে বামপন্থীরা ব্যবহার করেছিল। তুমি এবার খেয়াল করে দেখো তো, কারা কারা ছিলেন একসময় ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত। দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, সলিল চৌধুরী, জাস্ট নামগুলো দেখো। বুঝলাম, আমাকে একটা কথা উত্তর দেবেন অংশুমান বাবু? সেই জায়গা থেকে যে সরে আসা। দেবব্রত বিশ্বাসের মানে সকণ্ঠে বন্দে মাতরম পুরনো রেকর্ড শুনেছি,
আপনি যাদের কথা বলছেন তাদের আমার মনে হয় না বন্দে মাতরম উচ্চারণে বা গাইতে কোথাও কোনো সমস্যা ছিল। আমার কোনো সমস্যা তারা নেই। রবীন্দ্রনাথকে পর্যন্ত ব্যবহার করার পক্ষপাতী ছিলেন তাদের আন্দোলনের স্বার্থে, তাই তো? একদম। হঠাৎ করে বন্দে মাতরম নিয়ে কেউ যদি আপত্তি তুলতে শুরু করে, কটা গাইবো না, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এখনই আমার বিমানদার এড়ে করে উঠবেন, মার্সকে টানছেন কেন? আচ্ছা, মার্সকে একটু সংশোধন করে নিতে বলেছিলেন যুগের প্রয়োজনে বার্নস্টাইন, হ্যাঁ? সারা জীবন তাকে গাল শুনে যেতে হলো, তিনি নাকি সংশোধনবাদী। লিখলেন বঙ্কিমচন্দ্র, অঙ্গচ্ছেদ করলেন রবীন্দ্রনাথ, সেটা হয়ে গেল খুব ঠিক কাজ, সঠিক কাজ। আমার লেখা আপনি যদি কেটে বাদ দিয়ে দেন, সৃষ্টি আমার, রবীন্দ্রনাথ করেছেন বলে সে ঠিক কাজ। আমি জানি এটা বলবার জন্য আমাকে কালকে 500 লোক ট্রোল করবে, 5000 লোকও করতে পারে, কিন্তু ঠিক কি নৈতিকভাবে ঠিক করা যায়? দেখো, আমাকে বললেন রেই রেই করে উঠবে। আচ্ছা, আর বিমানদার chance চাপতে দেন, রেই রেই করে উঠলেন। নিউটনের লয়ের পরে হ্যাঁ। যদি তার থেকে এগিয়ে যাওয়া কোনো বিজ্ঞানী আইনস্টাইন এসে যদি কিছু কথা বলে, আমরা কি বলবো? নতুন করে লিখবেন। না, নতুন করে না। নিউটনের লটাকে বদলে দেবেন না। বিষয়টা হচ্ছে ভারতবর্ষের বিমানদার, পরিস্থিতি- আপনি গোলায় গলত করছেন। না, আপনি বিজ্ঞানের লোক হয়ে গোলায় আমি বিজ্ঞানের কোলাকুলি করছি না। আপনি কালচারের কথা বলছেন। আপনি বলছেন কালচার, কালচার একটা জায়গায় থেমে থাকে না। কালচার বারবার পাল্টায়। বিমানদার সিরিয়াসলি আমি আপনাকে একটা কোশ্চেন করছি, উত্তর দিন। বলুন। ক্লাস 7 বা আমি জানি না এখন কোন ক্লাসে পড়ানো হয়, আমি ক্লাস 7 এ পড়েছি, ডাল্টনের পরমাণুবাদ পড়ানো হয়। পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণার নাম পরমাণু পড়ানো হয় তো? তাই কি? না। তা নয় তো? না। তার মানে কি এটা পড়ানো হয়? ডাল্টনের পরমাণুবাদ পড়াতে গিয়ে পদার্থের ক্ষুদ্রতম খুব interesting- অবিভাজ্য পড়ানো হয় না? ভালো বলেছেন। ডাল্টনটা পড়ানোর পর তারপরে পরের সত্যটা পড়ানো হয়। আপনি সংশোধন করতে পারেন, আপনি সংশোধন করতে পারেন, পারেন। উত্তর দিয়ে দাও। please। আমি একটা উত্তর দিই। যেটা বিমানদা যেটা বলছেন, দেখো এটা আমি আসলে ক্লাসরুমে দীর্ঘদিন ধরে থিওরি হিসেবে, তত্ত্ব হিসেবে মার্ক্সবাদ পড়িয়ে আসছি। বিমানদা যেটা বলছেন সেই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই। এ কারণেই নই যে পরবর্তীকালে এমন অনেক চিন্তক এসেছেন যারা কিন্তু মার্ক্সবাদের কিছু কিছু খামতি চিহ্নিত করে এই সময়ে মার্ক্সবাদকে আমরা কি করে প্রয়োগ করতে পারি তার কথা বলে গেছেন। আমি দুজনের নাম করছি, একজন হচ্ছে লুই অ্যালথুজের, আরেকজন হচ্ছে স্লাভoj জিজেক। এদের লেখা যদি আমরা পড়ি তাহলে দেখবো কিন্তু এই ক্লাসিক্যাল মার্ক্সিজমের জায়গায় দাঁড়িয়ে নেই। ভুলে গেলে চলবে না যে মার্ক্স নিজে বলেছিলেন, এঙ্গেলস নিজে বলেছিলেন যে পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম। কাজেই এটা একটা গুরুবাদে যদি আমরা পর্যবসিত করে ফেলি মার্ক্সবাদকে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। ব্যাখ্যা ভুল হলো। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা যেমন কবিগুরু রবীন্দ্রনাথকে যখন স্মরণ করি, তাকে নিয়ে আলোচনা করি, তার মানে কি বাংলা সাহিত্য যে নতুন পথ দেখাচ্ছে সেগুলো বাদ দিচ্ছি তা আপনি পড়ুন না। আপনি রবীন্দ্রনাথের পরে আপনি কেন আপনি রবীন্দ্রনাথের আপনি রবীন্দ্রনাথের পরে জীবনানন্দ ভাই শ্রীজাত দিয়ে শুরু করুন না, কিন্তু রবীন্দ্রনাথকে শ্রীজাত দিয়ে সংশোধন করাবেন? ভারতবর্ষে আপনি দুর্গোৎসব, আপনি এনেছিলেন দুর্গোৎসব নিয়ে। আমি যখন মাধ্যমিক দিই 77, তার আগে আমি আমার স্ট্রিটে বড় হয়েছি, দুর্গা উৎসবই ছিল। ভুলভাবে ব্যাখ্যা করছে। আপনাদের সময় শারদোৎসব হয়ে গেল। একটা জিনিস বলা, তখন পাড়ায় পাড়ায় কালচারাল অনুষ্ঠান হতো। সমস্যাটা কালী পুজো কালী পূজাই ছিল, সরস্বতী পুজো সরস্বতী ছিল, কিন্তু দুর্গা ছিল শারদ উৎসব। বাঙালির মননে দুর্গা উৎসব একটা উৎসব। বন্দে বন্দে মাতরমের সমস্যার জায়গাটা দেখুন, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমি কোনটা ঠিক কোনটা ভুল বলবো, আমি নুনের পুতুল সমুদ্র গুনতে যাব না, তাদের মতো মনীষীদের নিয়ে বলবো না। আমি বরঞ্চ অন্য কথা বলি, যেই দেশকে মা বলা, দেশকে দুর্গা বলা, এটা কিন্তু কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনেতে লিখেছিলেন। আনন্দময়ী ধূমকেতু পত্রিকা 3য় সংখ্যায়, আনন্দময়ীর আগমনে। আর কতদিন থাকবি বেটি, মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে ওই জয় করেছে অত্যাচারী শক্তি চারাল, দেব শিশুদের মারছে চাবুক, দিচ্ছে ফাঁসি রূপান্তরে। এই ত্বাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী, এটা বলতে কাজী নজরুলের কোনো অসুবিধা হয়নি। ঠিক দেশমাতৃকার বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ধারণা, তার মধ্যে বিভেদ কিছু ছিল না। আমরা দুর্গা বলতেই পারি, কমলা কমলদন বিহারিণী বলতেই পারি। এইটা ভারতবর্ষের যে জাতীয়তাবাদের যে উত্তরণ, সেই উত্তরণের অংশ। এইটা নিয়ে আমি আবারও বলছি যে কাজী নজরুল ইসলামের আনন্দময়ীর আগমনে দেখুন, তাই সমস্যাটা ওখানটা নিয়ে কারোর বড় ছোট করা। আমি অরিন্দম বাবুর কাছে আসবো, অনেকগুলো হাত উঠে আমি দেখেছি, কিন্তু অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু, এই আদারনেসের কথা যেটা বারবার বলছি, তুমি আমার দিকে নও, তুমি অপর, এটাই কি ক্রমশ বামপন্থীদের দূরে ঠেলছে আর ওই শূন্যস্থানটা নিতে এগিয়ে আসছে সংঘ? আসলে বিজয়া দশমী প্রতিষ্ঠা বিষ্ণুদা বলছিলেন, আমাদের শিক্ষক মানুষ,
100 বছরে 10,000 সখা হবে, আমরা তো নবরাত্রিতে বিশ্বাস করি এবং বিজয়া দশমী হচ্ছে প্রতিষ্ঠা দিবস। এই জন্য 10টা দিন ধরে আমরা 10,000 শাখা প্রতিষ্ঠা করবো, খুব সহজ ব্যাপার 100 বছরে। আর শারদোৎসব সংখ্যা ছিল না, ঠিকই বলেছেন, আগে দুর্গাপুজোর সংখ্যা ছিল 1957-60। এগুলো শুরু হলো হচ্ছে চারু মজুমদার, জ্যোতিবাবু আর থেকে, সুবোধ ব্যানার্জি থেকে এই শারদোৎসব করা। ওদিকে ঈদটাকে আরবোৎসব বলবে না, একদিকে বলবে রাম হচ্ছে বহিরাগত, ওদিকে 1500 বছরের মরু দেবতা হচ্ছে অন্তর্গত। হ্যাঁ, সোভিয়েতে লেনিন হয়ে গেছে অন্তর্গত, এদিকে গণেশ বহিরাগত। ভয়ঙ্কর জিনিস। এবং এই করতে করতে দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে, জাতি থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমার বাবারা কি করতেন, দুর্গাপুজোর প্যান্ডেলে না এসে লাল ন্যাকড়ার বইয়ের স্টল খুলে বসে থাকতেন, লিখতেন শারদোৎসবের স্টল। হ্যাঁ, এবং আমার কাকা শুধু সেক্রেটারি হওয়ার জন্য পার্টির চিঠি খেয়েছেন, কেন একজন কমিউনিস্ট পার্টির মেম্বার হয়ে দুর্গাপুজোর সেক্রেটারি, এবং তাকে ছাড়তে বাধ্য করা হয়। এগুলো আমার নিজের পরিবারের মধ্যে থেকে দেখা। শুনুন, বিশ্বকর্মা পুজো যেসব থেকে এখন টোটো স্ট্যান্ডে এনে দাঁড় করিয়েছেন জ্যোতিবাবুরা, লক্ষ্মী পুজো বন্ধ হয়েছে, লক্ষ্মী পুজো পুঁজি চলে গেছে, বিড়লাকে মেরেছেন, তার আগে ছিল টাটা বিড়লা শত্রু, এখন আম্বানি আদানি শত্রু। এরপরে 26,000 চাকরি নিয়েছেন, বিদ্যাদেবী সরস্বতী পালিয়ে গেছেন, সব দেবতা পালিয়ে যাবেন, সব দেবতা পালিয়ে যাবেন, থেকে যাবে সোভিয়েত দেবতা, চীনের দেবতা আর মরুভূমির দেবতা। আরেকটা কথা লাস্ট বলে শেষ করে দিই, যে এত বইয়ের স্টল দিয়েছেন, ভালো করেছেন। আচ্ছা, আপনারা ঈদের স্টল দেন না কেন? রমজান 1 মাস ধরে চলে, স্টল দেন না কেন? ক্রিসমাসের স্টল দেন না কেন? কেন কেন শুধু দুর্গাপুজোর সময় একটা শারদোৎসবের স্টল বলে দিতে হয়? কোনখান থেকে এই প্রশ্নগুলো আসে? না না, ঈদের স্টল দেওয়া তো ভালো, খারাপ কেন হবে? আচ্ছা বিমান দা, আপনারা দেন না স্টল? মানে আমি জিজ্ঞাসা করছি, শারদোৎসবে তো আমি দেখেছি রমনবমী কেন আমি নাস্তিক বিক্রি হচ্ছে ভগৎ সিং এর। আপনি ভগৎ সিং এর কথা বলছেন, ভগৎ সিং এ আসছি বিমান দা, বলছি ঈদের সময় একটা স্টল করে কেন আমি নাস্তিক? আমাকে বলতে দেন, 20 মিনিট বলেছিলাম। মুজাফফরনামে যারা দিয়ে পার্টি শুরু হয়েছিল, তিনি বলেছেন যে বন্দে মাতরম গাইতে হলে একদম যেতে যেতে পথেতে প্রথমেই দেখবেন যে অনুশীলন সমিতি সম্বন্ধে, কারণ অনুশীলন সমিতি হিন্দু ছাড়া হওয়া যেত না। অনুশীলন সমিতি বা যুগান্তর ছিল বিপ্লবী আন্দোলনের দল, কিন্তু একেবারেই হিন্দু দেবতাদের দল। এবং এই বন্দে মাতরমের সঙ্গীতের মধ্যে দিয়ে একেবারেই হিন্দু দেবদেবীদের পুজো হয়, সুতরাং ইয়া সম্পূর্ণ হিন্দুদের আন্দোলন ছিল। মুজাফফর আহমেদ একদম সৎ কথা বলেছেন, কারণ অনুশীলন সমিতি যুগান্তর ছিল এমন একটা সময় যখন কমিউনিস্ট পার্টি না পৃথিবীতে আলোর মুখ দেখেনি। সুতরাং এর সঙ্গে ক্ষুদিরামকে এখন বলছে আমাদের, প্রীতিলতাকেও বলছে আমাদের, অরবিন্দের প্রতি প্রেমে কমিউনিস্ট পার্টি উতলে পড়েছে, অথচ অরবিন্দের জাতীয়তাবাদ, হিন্দু সনাতনবাদ তারা মানবে না। এ এক আশ্চর্য জায়গা। আমি বলি তাহলে, আপনি তো আমায় বললেন, উনি যেটা বললেন, যে কথাগুলো বলছেন, উনি যদি ফিরে যান না স্বাধীনতার আন্দোলনের সময়, দেখবেন বাঙালি কিংবা ভারতবর্ষের অধিকাংশ মানুষ ওদের কথা গ্রহণ করেনি। কেন 80 বছর লাগলো? ওই একটু আগে বললেন আদানি আম্বানি, আসলে ওইটাই আসল, যে এখন আদানি আম্বানি ভারতবর্ষের যুব সমাজের 25% লোকের চাকরি নেই, শিক্ষা ক্ষেত্রে অসম্ভব খারাপ অবস্থা, 73% স্টুডেন্ট ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যেতে গিয়ে পড়ে যাচ্ছে, তাতে মন নেই। আর বামপন্থীরা 34 বছর শাসন করে যাওয়ার পর জানেন না, সেটা বলছি, ফুটপাতে দুধ গরম করছে না মহিলা। বামপন্থীরা 34 বছর ছিল যখন, তখন ফুটপাতে কোনো মহিলা তার বাচ্চা দুধ গরম করছে বলে দুধ গরম তাকে দাঁড়িয়ে দেয়নি। তাহলে আমরা খুব বিচলিত। তাহলে সিটি অফ জয় শুটিং বন্ধ করেছিল। আরে সিটি অফ জয় না, শুটিং বন্ধ করেছিল না সিটি অফ জয়। 77 এর পশ্চিমবঙ্গ ভুলে গেছেন কেন? পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল ভুলে গেছেন? কত পার্সেন্ট তখন নিরক্ষর ছিল, কত পার্সেন্ট তখন স্কুলে যেত? আমি বলে দিই 77 এ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, তখন 2 লক্ষ ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। আর যখন 2011 সালে লেফট ফ্রন্ট যাচ্ছে, তখন 10.5 লক্ষ মাধ্যমিক দিচ্ছে। আরে বাবা, 10.5 লক্ষ কি এমনি এমনি হয়েছে? আপনার দেশে কি হয়েছে? উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে সব রাজ্যে কি অবস্থা? সারা দেশে বিমানদা ঠিক কথা, বিমানদা একদম ঠিক কথা। আপনি 77 বলছেন, তার পরীক্ষায় চূড়ান্ত সময় একদম শেষ হয়েছে, দুর্নীতি চূড়ান্ত হয়েছে। তারা কোন আক্কেলে বলছে যে দেশকে এগিয়ে নিয়ে যাবে? দেখুন, যুব সমাজের উপরেই ভারতবর্ষ চিরকাল ভরসা রেখেছে। এই জেন জি বা জেন আলফা, এটা একটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা বড় বাজার আছে। যদি আমি বোঝাতে পারি যে এরা ক্লাস করবে না, এদেরকে কেবলমাত্র অনলাইন টিচিং করতে হবে, তাহলে একটা বিরাট বড় বাজার, কয়েক হাজার কোটি টাকার বাজার। তার জন্য এদের নামটা আলাদা করে দিয়ে যদি আমরা আলাদা করে দেখাতে পারি, তাহলে এই গ্লোবাল মার্কেট ফোর্স তাদের সুবিধা বেশি, যার সঙ্গে আজকে কালচারাল মার্কসিস্টরা আছে।
ভারতবর্ষ চিরকালই তো যুব শক্তির ওপরে ভরসা করেছেন। স্বামী বিবেকানন্দ যুব সমাজের কথা বলেছেন 100 জন এরকম যুবক চাই, যাদের পেশি হবে লোহার মতো, যার স্নায়ু হবে ইস্পাত নির্মিত, আর যার মধ্যে একটা মন থাকবে যেটা বজ্রের উপাদানে তৈরি, সব সময়। তাই আবহমান কাল থেকে আমাদের আদি শঙ্করাচার্যের কি বয়স ছিল? তার জন্য আমাদের মধ্যে যুব শক্তি ভারতবর্ষকে আগামী দিন যদি রাখতে পারে, যুব শক্তি রাখতে পারবে। তাতে কি বামপন্থীরা দেশ চালিয়েছে? এটার মধ্যে এই মার্কেটিং ল্যাঙ্গুয়েজ কর্কশ পার্টি দিল্লি দখল নিল, আপনার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো, অংশমান দা হাত তুলছে। তার মানে কি এই যুব শক্তিকে আপনারা কন্ট্রোল করতে পারছেন না? এই যুব শক্তিকে আপনারা কাজ দিতে পারছেন না, শিক্ষা দিতে পারছেন না, স্বাস্থ্য দিতে পারছেন না, তাই জন্য আজকে এই অবস্থা। আমি উত্তর দিতে পারি না। আমি একটু বলি, আমি একটু বলি। 30 সেকেন্ড স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 30 সেকেন্ড এটা শুধু এখানে নয়, সারা পৃথিবীতেই কালচারাল মার্কসিজমের এই যে ট্রিপল আর, রেজিস্ট, রিজেক্ট আর রিবেল, এইটাই হচ্ছে আগামী ডেস্ট্রয় দ্য ওল্ড ওয়ার্ল্ড অ্যান্ড ক্রিয়েট দ্য নিউ ওয়ার্ল্ড। যেটা সময় কালচারাল রেভলিউশনের সময় চীনের পোস্টার ছিল বুদ্ধদেবের মূর্তিকে পাড়িয়ে দিয়ে। এইটা হচ্ছে এর পেছনের শক্তি, সেটা বাংলাদেশের ক্ষেত্রেও বাইরের ক্ষেত্রেও। শেষ যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেটা বিমানদা একটা তথ্য এবং পরিসংখ্যান দিচ্ছেন, উল্টো দিকে জিষ্ণুদা কিছু কথা বলেছেন, বাস্তবটা কিন্তু দুটোর মধ্যে দাঁড়িয়ে আছে, সেটা আমাদের মানতে হবে। যেমন নীতি আয়োগের যে রিপোর্ট সামনে এসেছে, সেটা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে ওই NEET বলা হচ্ছে যে যাদের কাজ নেই, যাদের অন্য কোনো এনগেজমেন্ট নেই, এরকম তরুণদের সংখ্যা একটা ব্যাপক হয়ে গেছে, বিশাল হয়ে গেছে। জিষ্ণুদা একদম ঠিক কথা বলেছেন। বিবেকানন্দ তো বলেছিলেন যে হ্যাঁ, নেতাজি তো বলেছিলেন তরুণের স্বপ্ন বলে একটা প্রবন্ধ আছে, সকলে তো বলে গেছেন। রবীন্দ্রনাথ বলছেন ওরে নবীন, ওরে আমার কাঁচা, প্রত্যেকে বলে গেছেন, কে অস্বীকার করবে? কিন্তু এটাও সত্য, যে জন্য মোহন ভাগবতকে আজকে বলতে হচ্ছে যে LGBTQ তে যারা রয়েছেন তারা আমাদের অংশে, বলতে হচ্ছে যে জেনজিরা প্রথম থেকে কিছুদিন কিন্তু সমালোচনা হচ্ছিল, তারপর তাকে বলতে ওরা বুঝতে পেরেছেন। এটা যে জন্য বললাম যে বাস্তবটা দুটোর মধ্যে, যে এই বিরাট অংশের যে তরুণ সম্প্রদায়, নবীন শক্তি, তারা আমাদের হাতের বাইরে চলে গেছে। তাদেরকে আসলে নিয়ে আসার জন্যই ওদের এই কর্মসূচি। আমার একটা কথা শুধু মনে হচ্ছে, 1897 সালে জন্মানো সুভাষচন্দ্র বসু, তিনিও তো ওই পরবর্তী শতাব্দীতে জেনজি ছিলেন। আজকের হিসেবে বলি, এটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ। কস্তুরী একদমই তাই। সেই সময় তো উনিও তরুণ তুর্কি, কিন্তু উনি তো দেশবাদিতার বিরুদ্ধে যাননি, দেশহিতের বাইরে যাননি, এবং ওনাকে বাইরে থেকে ধার করে এনে আন্তর্জাতিকতার জয় জয়কার করতে গিয়ে দেশের মধ্যে কি হচ্ছে, আমাদের অন্তরের যে আন্তর্জাতিক যে একটা বোধ, বহুত্ববাদের যে বোধ, তার কি হচ্ছে। এবং যাদবপুর ইউনিভার্সিটির কথা যখন এই প্ল্যাটফর্ম আলোচনা হলোই, তাহলে আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে যাদবপুর ইউনিভার্সিটির কনভোকেশনে তারা কিন্তু গেরুয়া রঙের যে কাপড় পরে, সেই রোপটা পরে তারা কিন্তু ওটা মাথা পেতে নেন। গেরুয়া রংটা বারবার দাগিয়ে দিলে হবে না। আমাদের দেশের রং এটা, আসল লড়াইটা মানে এত মরিয়া হয়ে গেলে তো মুশকিল। না, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন তো, খুব নতুন অধ্যাপক হিসেবে এটা দাবি রাখা উচিত যে এটা কিন্তু মুখ্যমন্ত্রী ভুল বলেছেন। আমার সময় একেবারে শেষ, আমি শুধু একটা কথা বলে শেষ করব। জানা থাকতে নাও পারে, আমি শুধু একটা কথা বলে শেষ করব। পড়ুয়া এবং অধ্যাপকেরা প্রথম থেকে ছিলেন এবং থাকবেন, আজও আছেন। কিছু এক্সট্রোভার্ট বাচ্চা লাইমলাইটে চলে আসে, তার মানে এটা নয় যে তারা স্ট্রাকচারাল সিস্টেমে বিশ্বাস করে। সময় একেবারে শেষ, আমি বুঝতে পারছি বিতর্ক এত সহজে থামার নয়। রাজ্য ইউনিভার্সিটি সেরা হয়, আমাদের ডেকে আলোচনা করে। এই বিতর্ক হলো, এই বিতর্ক একটা ঘটনা ঘটলে সময় একেবারে শেষ, আমাকে শেষ করতে হবে। আমি দেড় ঘন্টা সংঘপথে বাংলা নিয়ে বিতর্ক করলাম, কিন্তু আমার মনে হয় আমি শেষ করি, আমি শেষ করি বিমানদা, একদম সময় সংক্ষেপ শেষ করতে হবে আমাকে। আমি শেষ করবো একটাই কথা বলে, দেড় ঘন্টা সংঘপথে বাংলা নিয়ে কথা বলেছি। যারা 34 বছর ছিলেন তাদের জন্য কিছু থাক শেষে, তাদের জন্যই বলছি। মহামতি লেনিনের একটি বিখ্যাত উক্তি ছিল ধর্ম প্রসঙ্গে, খুলে দেখে নিতে পারেন উল্টে পাল্টে, আমার মুখে যদি বিশ্বাস না হয়। ধর্ম আসলে একটা পেরেক, একদিকে যত ঠুকবেন উল্টো দিকে ঠিক ততটাই বেরোবে।
এটা যদি 34 বছর মাথায় থাকতো তাহলে বোধহয় আজকে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত 10 দিনে 10,000 শাখার টার্গেট হাপুস নহনে কাঁদতে কাঁদতে অসহায়ভাবে দেখতে হতো না, বরঞ্চ অন্য কিছু ভাবতে পারতেন যদি ঈদের সময়ও দুর্গাপুজোর মতো স্টল দিয়ে ভগৎ সিংয়ের কেন আমি নাস্তিক বিক্রি করতেন। করেননি, অপরচুনিটি মিসড। এখন নতুন করে ভেবে দেখতে পারেন সকলের জন্য সমান নাস্তিকতা বিক্রি করবেন নাকি সকলের জন্য সমান আস্তিকতা বিক্রি করবেন, আপনাদের চয়েস। আপাতত বাংলা সংঘপথে এগোচ্ছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আজকের বিতর্ক এখানে শেষ করছি, সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।